নমস্কার, ইংলিশ বিদ্যাপীঠ চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো দেখো, আজকে ন্যারেশনের উপরে একটা ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে এসেছি, বিশেষত মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। যারা মাধ্যমিক দিচ্ছ তাদের জন্য তো এটা ভীষণ ইম্পর্টেন্ট, প্রিভিয়াস ইয়ার সলভ করা। বিগত প্রায় 16 বছরের প্রশ্ন নিয়ে এসেছি ন্যারেশন, ঠিক আছে? তো মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য তো অবশ্যই এটা একদম প্র্যাকটিস করা এগুলো খুবই দরকার, বোঝাটাও অবশ্যই আগে দরকার, কনসেপ্ট ক্লিয়ার হওয়া দরকার। তো আশা করি তোমরা মাধ্যমিক যারা দিতে চলেছো তাদের বেসিক কনসেপ্ট ক্লিয়ার আছে, ভার্ব অ্যান্ড টেন্স ক্লিয়ার আছে। যদি না থেকে থাকে তারা অবশ্যই প্লে লিস্টে যাবে, সেখানে গিয়ে নিজেদের প্রয়োজন অনুসারে দেখতে পারো, কারণ ন্যারেশনের উপরেও অলরেডি আমার অনেক ক্লাস নেওয়া আছে, একদম বেসিক কনসেপ্টের উপরে ক্লাস থেকে শুরু করে, ঠিক আছে? বিভিন্ন ক্লাসের উপরেই নেওয়া আছে। আর অন্যান্য ক্লাসের স্টুডেন্টসরাও ওয়েলকাম। ক্লাস 7 থেকেই ন্যারেশন আছে, 8, 9 যে কোনো ক্লাসের স্টুডেন্টরা যারাই শিখতে চাও তারা অবশ্যই, গ্রামারের যারা খুঁটিনাটি ব্যাপার জানতে চাও এবং গ্রামারটাকে এনজয় করতে চাও, শিখতে চাও, নিজের থেকে করতে চাও, তাদের জন্য এই ক্লাসটা অবশ্যই গুরুত্বপূর্ণ এবং বেশ ইন্টারেস্টিং হবে। আর যারা শুধু উত্তর পেতে চাও তাদের কিন্তু এই ক্লাসটা খুব একটা ইন্টারেস্টিং নাও লাগতে পারে, কারণ বুঝতেই পারছো আমি তো ডিটেলসে তোমাদের বোঝাবো, যাতে আমার উদ্দেশ্য হচ্ছে যাতে তোমরা নিজের থেকে করতে পারো, নিজেরা গ্রামার এনজয় করতে পারো, ঠিক আছে? তোমরা নিজেরা সলভ করবে, তাই না? আমি কেন করে দেবো? আমি তোমাকে পথ বলে দেবো, বুঝিয়ে দেবো, প্যাটার্নটা তোমরা বুঝবে, এরপরে যেরকমই আসুক না কেন, এইটাই আসবে আমি বলছি না, কিন্তু যেরকমই আসুক তোমরা নিজের থেকে পারবে, যদি টাইপটা প্যাটার্নটা যদি বুঝতে পারো, শেখো যদি, ঠিক আছে? সাজেস্টিভ এটা বলতে পারো, যেহেতু প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন রিপিটেশনও আসে, তোমরা দেখবে এসছেও, কিন্তু আমার মতে তো আমি বলেই থাকি তোমাদের যে বেস্ট সাজেশান হচ্ছে সেটাই, যদি তোমাদের সেটা শেখা থাকে কোনো একটা জিনিস, তাহলে তো সবই তো কমনযোগ্য, তাই না? যা দেবে তাই পারবে, তো তাদের তো আলাদা করে কোনো সাজেশনের দরকার হয় না। তবুও এটা অবশ্যই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, যেহেতু এটা হেল্পফুল, অবশ্যই এতে কোনো সন্দেহ নেই, ঠিক আছে? রিপিটেশনও আসে। তো চলো আমরা এবার স্টার্ট করি। তো হোয়াট ইজ ন্যারেশন, একদম কনসেপ্ট আমি সংক্ষেপে হলেও বলবো তোমাদের। ন্যারেশন চেঞ্জ মানে উক্তি পরিবর্তন। উক্তি বাংলায় দু প্রকারের আছে, প্রত্যক্ষ উক্তি, পরোক্ষ উক্তি, যেটাকে ইংরেজিতে আমরা ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচ বলে থাকি। তো ন্যারেশন দু প্রকারের, ডাইরেক্ট, ইনডাইরেক্ট, ঠিক আছে? তো হোয়াট ইজ ডাইরেক্ট অ্যান্ড হোয়াট ইজ ইনডাইরেক্ট ভালো করে বোঝো। দেখো, প্রত্যক্ষ হচ্ছে কি, কর্তার হুবাহু কথা। কোনো কেউ একটা কথা বলছে, তো এই যে ধরো আমি তোমাদের বললাম যে আজকে মাধ্যমিকের প্রিভিয়াস ইয়ারের ন্যারেশন চেঞ্জের উপরে ক্লাসটা আমি নিচ্ছি, তো এটা আমার হুবাহু কথা। আমার হুবাহু কথা কি না বলো, আমার এক্স্যাক্ট ওয়ার্ডস, মানে কর্তা আমি, এখানে বক্তা আমি, তাই না? আমার এক্স্যাক্ট ওয়ার্ডস, এইটাই যদি কেউ কোটেশনের মধ্যে তুলে ধরে, তখনই এটাকেই বলে ডাইরেক্ট স্পিচ। মানে যে কোনো কারুর হুবাহু কথা, এক্স্যাক্ট ওয়ার্ডসটাই কোটেশনের মধ্যে রাখা হয়, সেটাই হচ্ছে ডাইরেক্ট স্পিচ বা প্রত্যক্ষ উক্তি, যেটা বাংলায় আমরা বলে থাকি। আর সেই কথাটাকেই কোনো কর্তার কথাটাকে, হুবাহু কথাটাকে যখন কোনো ভিন্ন ব্যক্তি, কোনো থার্ড পারসন তার নিজের মতো করে বলে, কিছু চেঞ্জ করে, কিছু নিয়ম মেনে, টেন্স চেঞ্জ সাধারণত হয়, নাও হতে পারে, কিছু নিয়ম আছে, পার্সেন্ট চেঞ্জ সাধারণত হয়েই থাকে, তো কিছু নিয়ম মেনে যখন পরোক্ষভাবে সেটাকে বলা হয়, সেটাকেই বলে ইনডাইরেক্ট স্পিচ। যেমনি ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ছোট্ট একটা এক্সাম্পল। আমি বললাম আমি আজকে তোমাদের ন্যারেশন চেঞ্জের উপরে ক্লাস নেব। তো আমার এই কথাটাকেই কোনো থার্ড পারসন বলছে যে স্যার আমাদেরকে বলেছিল যে তিনি ন্যারেশনের উপরে ক্লাস নেবেন, এটা বলবে কি না বলো? আমি ন্যারেশনের উপরে ক্লাস নেবো এটা বলবে? তাহলে তো কর্তার হুবাহু কথা হয়ে যাবে। তিনি বা উনি ন্যারেশনের উপরে ক্লাস নেবে, এটা বলবে কি না বলো? কোনো থার্ড পারসন, কোনো ভিন্ন ব্যক্তি, তাই না? এটাই পরোক্ষ উক্তি। বলো, সহজভাবে বোঝাতে পারলাম? তো চলো এবার আমরা শুরু করব। কিছু নিয়ম আছে, সংক্ষেপে জাস্ট বলবো। টেন্স চেঞ্জের নিয়ম আশা করি তোমরা জানো, না হলে তো, যদি ক্লিয়ার না থাকে তাহলে তোমাদের কনসেপ্টটা একদম বেসিক ক্লাস নিয়েছি, ওখানে সব আমি রুলস লিখে দিয়েছি, একদম কোনো অসুবিধা হবে না, সেই ক্লাসটা দেখবে, ঠিক আছে? তো আমি সংক্ষেপে করাতে করাতে, প্র্যাকটিস করাতে করাতে, তোমরা জানো যারা আমার ক্লাস তোমরা ফলো করো, প্র্যাকটিসের মাধ্যমে তোমাদের শিখিয়ে দেবো, কোনো চিন্তা করতে হবে না, গ্রামার নিয়ে কোনো চিন্তা করতে হবে না। তো আগে কি দেখব? আগে দেখব রিপোর্টিং ভার্ব। কোটেশনের বাইরে যে ভার্বটা থাকে, অর্থাৎ যে ভার্বটার মাধ্যমে রিপোর্টটা করা হয় কোটেশনের মধ্যে, এটাকে ডাইরেক্ট স্পিচ তো বলেই, এর আরও একটা নাম আছে রিপোর্টেড স্পিচ। কি বলে? রিপোর্টেড স্পিচ, মানে যে স্পিচটা রিপোর্ট করা হয়, খবর করা হয়, ওটাই খবর, রিপোর্ট। এই রিপোর্টটা করার জন্য তো একটা ক্রিয়া দরকার হয়, তো যে ক্রিয়াটার মাধ্যমে রিপোর্টটা করা হয়, অর্থাৎ রিপোর্টটা করছে, খবরটা করছে, সেটাকেই বলে রিপোর্টিং ভার্ব। সাধারণত সেইড থাকে। এখানে দেখো, সেই রিপোর্টিং ভাবটা পরে আছে,
মানে কোটেশনের পরে আছে, ঘাবড়াবে না, পরে থাকুক আগে থাকুক ব্যাপার একই। এটা যদি আগে থাকতো দ্য ট্রাভেলার, সাধারণত আগেই থাকে দ্য ট্রাভেলার সেইড, তারপরে এটা থাকতো, তাও একই ব্যাপার। আর এ পরে আছে, এটাকে আগে নিয়ে যেতে হবে আমাকে যখন পরোক্ষোক্তি করতে হবে, ঠিক আছে? ব্যাপার একই, কোনো ঝামেলার কিছু নেই। তো এই সেইড দেখতে পাচ্ছ রিপোর্টিং ভাব, সেইড দ্য ট্রাভেলার মানে ট্রাভেলার বলেছিল কি, ইজ দেয়ার এনিবডি দেয়ার, কেউ কি সেখানে আছে? তো এই কথাটা এই যে কোটেশনের মধ্যে দিয়েছে, এটা ট্রাভেলারের সেম ওয়ার্ডস, এক্স্যাক্ট ওয়ার্ডস, ওনারই হুবাহু কথা। এই কথাটাকে তোমাকে পরোক্ষভাবে ইনডাইরেক্টলি বলতে হবে কিছু নিয়ম মেনে। কি রিপোর্টিং ভাব, এই যে রিপোর্টিং ভাব, এই যে সেইড আছে, তাই না? রিপোর্টিং ভাব V2-তে আছে, সিম্পল পাস্ট টেন্সে আছে, সে থেকে আসছে, এটা আমি এখানে লিখে দিচ্ছি, সে, সেইড, সেইড, ঠিক আছে? 1 2 3 ভার্বের 3টে ফর্ম গ্রামারিয়ান বাদে দিয়েছে, তাই না? গ্রামার বইতে পড়তে হবে, রোজ 5টা 10টা করে এই ভার্বের ফর্ম পড়বে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপাল ফর্ম। 1টাকে পাস্ট প্রেজেন্ট ফর্ম বলে, 2টাকে সেকেন্ড ফর্ম বা পাস্ট ফর্ম বলে, 3টাকে পাস্ট পার্টিসিপাল বা থার্ড ফর্ম বলে, ঠিক আছে? তো এই ফর্মগুলো দিয়ে আমাদের বিভিন্ন ফাইনাইট ভাব, নন ফাইনাইট ভাব গঠন করাই যায়। আরও আছে, প্রেজেন্ট পার্টিসিপাল ফর্মও আছে, যাই হোক, ভার্বের টু আইএনজি প্রেজেন্ট পার্টিসিপাল ফর্ম, ঠিক আছে? তো সাধারণত পাস্ট টেন্সেই দেখতে পারবে এই রিপোর্টিং ভার্বটা, সেইডই থাকে সাধারণত, এটাও বলে দিলাম, পাস্ট টেন্সেই সাধারণত থাকে আর বেশিরভাগ চান্স, আর পাস্ট টেন্সেই থাকবে, আর সেইডটাই থাকে, বুঝতে পারলে? অন্য কিছু থাকতে পারে কিন্তু সেইডটা থাকারই বেশি চান্স। তো যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকে তাহলে কি করবে? তাহলে কিন্তু সাধারণত ডাইরেক্ট স্পিচের টেন্স চেঞ্জ হয়, ঠিক আছে? সিম্পল প্রেজেন্ট সিম্পল পাস্ট টেন্স হয়ে যায়, প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস হয়ে যায়, প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট হয়ে যায়, সিম্পল পাস্টও পাস্ট পারফেক্ট থাকে, পাস্ট পারফেক্টও পাস্ট পারফেক্টই থাকে, আর পাস্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে, ঠিক আছে? হয়ে যায়। আর সিম্পল ফিউচার কোনো টেন্সে পরিবর্তন হয় না, কারণ ওখানে স্যাল উইল মোডাল থাকে, মোডাল থাকলে মোডালের টেন্স চেঞ্জ হবে, স্যাল শুড হয়ে যায় উচিত অর্থে, আর এমনি উডোর ব্যবহারও আছে স্যাল থাকলে, ঠিক আছে? সাধারণত স্যাল শুড হয়ে যায়, উইল উড হয়ে যাবে, মে মাইট হয়ে যাবে, মেয়ের পাস্ট টেন্স মাইট, ক্যানের পাস্ট টেন্স কুড, আর মাস্টই থাকে, তবে মাস্টটাকে হ্যাড টুও করা যায়, ঠিক আছে? তবে মাস্ট রেখেই কাজ হয়ে যাবে। বলো, বুঝতে পারলাম? আমি সেগুলো বলে দিলাম তোমাদের। আর ওয়াজ ওয়ার থাকলে একটা সহজ বুদ্ধি বলে দিচ্ছি, হ্যাডবিন সমান সমান হ্যাডবিন বলে দিলাম, অত চাপ নিতে হবে না কোনো, কারণ ওই জায়গাটা খুব ক্রিটিক্যাল, অনেকেই গন্ডগোল পাকাবেন। ওয়াজ ওয়ার দেখলেই যদি টেন্স চেঞ্জ হওয়ার হয় হ্যাডবিন হবে, ব্যাস ওই জায়গাটা, শুধু ওয়াজ ওয়ারের পরিবর্তে হ্যাডবিন, তারপরে যা থাকুক না কেন ভার্বের ফর্ম, ওটাই বসে যাবে অ্যাজ ইট ইজ। এটা যদি মাথায় রেখে দিতে পারো বহু কাজে দেবে, বলে দিলাম সব কিছু, ঠিক আছে? আচ্ছা, রিপোর্টিং ভাব পাস্ট টেন্স থাকলে কি সর্বক্ষেত্রে টেন্স হয়ে যাবে? না, যদি ডাইরেক্ট স্পিচ, এই যে ডাইরেক্ট স্পিচ আছে, যদি ডাইরেক্ট স্পিচ ইউনিভার্সাল ট্রুথ বোঝায়, চিরন্তন সত্য কথা বোঝায়, প্রতিদিনের অভ্যেস বোঝায়, ডেলি হ্যাবিটস, বা ওই সাধারণ সত্য কথা জেনারেল ট্রুথ বোঝায়, যেমনি তেলে জলে মেশে না, এরকম যে কোনো সাধারণ সত্য কথা বোঝায়, তখন ডাইরেক্ট স্পিচের টেন্স চেঞ্জ হবে না। আর পার্সেন্ট চেঞ্জ 99% ক্ষেত্রে হয়। আচ্ছা, আর কোন ক্ষেত্রে টেন্স চেঞ্জ হয় না? যদি এই রিপোর্টিং ভাব যদি এই যে সে থাকে, বা সিম্পল ফিউচারে বললে উইল সে, এই যে লিখে দেখাচ্ছি দেখো, উইল সে যদি থাকে, স্যাল বা উইলে পরে ভাবে রুট ফর্ম সিম্পল ফিউচার, এখানে যদি থাকতো উইল সে দ্যাট ট্রাভেলার, ঠিক আছে? তো যে কোনো ফিউচার টেন্স বা যে কোনো প্রেজেন্ট টেন্সে যদি রিপোর্টিং ভার্ব থাকে, তাহলে ডাইরেক্ট স্পিচের বা রিপোর্টের স্পিচের টেন্স চেঞ্জ অসম্ভব, হবে না, কোনো মতে হবে না। পার্সেন্ট চেঞ্জ হয়, 99% ক্ষেত্রে হয়, ঠিক আছে? বলো, বুঝতে পারলাম? সব রকমই বলে দিলাম। আর এটাও বলে দিই, অনেকে গন্ডগোল করে, রিপোর্টিং ভার্বের কিন্তু টেন্স চেঞ্জ হবে না, এটা অনেকে করে। রিপোর্টিং ভার্বে মানে কোটেশনের বাইরের রিপোর্টিং ভার্ব যেটা থাকবে, যেটার মাধ্যমে রিপোর্টটা করা হচ্ছে, খবরটা করা হচ্ছে, সেই রিপোর্টিং ভার্বের টেন্স চেঞ্জ হয় না। ও ঠিক করে দেয় ডাইরেক্ট স্পিচের টেন্স চেঞ্জ হবে কি হবে না অনেকাংশে, তাই না? অনেকাংশেও ঠিক করে দেয়। আর পার্সেন্ট যেগুলো থাকবে রিপোর্টিং ভার্বের রিপোর্টের স্পিচের বাইরে, আই থাকুক, মি থাকুক, হি থাকুক, যাই থাকুক না কেন, ওগুলোও চেঞ্জ হয় না, ঠিক আছে? যা চেঞ্জ হবার এই কোটেশনের মধ্যে এখানে চেঞ্জ হবে, বোঝা গেল? ফার্স্ট পার্সন থাকলে রিপোর্টিং ভাবের সাবজেক্ট অনুসারে হয়, আমি বলে থাকি। সেকেন্ড পার্সন থাকলে রিপোর্টিং ভাবের অবজেক্ট অনুসারে হয়, আর থার্ড পার্সন থাকলে চেঞ্জ হয় না, আনচেঞ্জড, একদম সহজভাবে হয়ে যাবে, কে কাকে বলছে অত চিন্তাই করতে হবে না। ক্লিয়ার হয়েছে? আর অবজেক্ট না থাকলে নিজেকে ধরে নেবো। বলো, সব রকম বোঝাতে পেরেছি আশা করি। তো চলো এবারে আমরা সলভ করব, ঠিক আছে? 1 মিনিট। তো সব কিছু বুঝিয়ে দিলাম, ঠিক আছে? তোমাদের কনসেপ্টটা যদি কারোর একটু গন্ডগোল থাকে, তাদের যাতে অসুবিধা না হয়, তার জন্যই আমার এই প্রয়াস। তো প্র্যাকটিসের মাধ্যমেই বুঝিয়ে দেবো, কোনো চিন্তা করতে হবে না। তো চলো, আচ্ছা এইবারে আমরা কাজটা কি করব, প্রথম কি দেখব, রিপোর্টিং ভাব কোন টেন্সে আছে। তো রিপোর্টিং ভাব দেখতে পাচ্ছি
পাস্ট টেন্সে আছে, তার মানে ডাইরেক্ট স্পিচে টেন্সে হওয়ার কথা। দেখি এবার কোনো সত্য কথা ওই কন্ডিশনের মধ্যে পড়ছে কিনা। ইজ দেয়ার এনিবডি দেয়ার, কেউ কি সেখানে আছে? তো এমন কিচ্ছু নেই যে টেন্স চেঞ্জ হবে না, তার মানে টেন্স চেঞ্জ হবে। আর কোন টেন্সে আছে দেখতে পাচ্ছি, ইজ আছে, তাই না? আর যেহেতু প্রশ্নবোধক বাক্য তাই জন্য ভার্ব দিয়ে শুরু হয়, তো ভার্ব দিয়ে শুরু হয়েছে ইজ, তো প্রেজেন্ট টেন্স আছে, তো পাস্ট টেন্স হয়ে যাবে কিনা বলো। আর ভালো করে শোনো, কোন বাক্য আছে এরপরে দেখবে। রিপোর্টিং ভার্ব দেখে নিলাম কোন টেন্স, এবারে ডাইরেক্ট স্পিচটা কোন বাক্য আছে দেখতে পাচ্ছি, এটা প্রশ্নবোধক বাক্য আছে। প্রশ্নবোধক বাক্য থাকুক, যে বাক্যই থাকুক না কেন, পাঁচটা যে বাক্য আছে অ্যাসার্টিভ থেকে শুরু করে এক্সক্লামেটরি, যে বাক্যই থাকুক না কেন, রিপোর্টিং ভার্বের সাথে রিপোর্টের স্পিচ জয়েন হয়ে গিয়ে জেনে রাখো সবই অ্যাসার্টিভ বাক্য হয়ে যায়। কি বললাম? রিপোর্টিং ভার্বের সাথে রিপোর্টের স্পিচ জয়েন হয়ে গিয়ে কী হয়ে যায়? সবই অ্যাসার্টিভ বাক্য বা স্টেটমেন্টই আলটিমেটলি হয়ে যায়। তার মানে প্রশ্নটাকে হাঁটাতে হবে। আর অ্যাসার্টিভের গঠন কি? আগে কর্তা তারপরে ক্রিয়া, মানে সাবজেক্ট আগে আনতে হবে, তারপরে ভার্ব, তারপরে বাকি অংশ। বলো বোঝাতে পারলাম কি না? ক্লিয়ার আছে? রিপোর্টিং ভার্বের সাথে রিপোর্টের স্পিচ জয়েন হয়ে গিয়ে সবই অ্যাসার্টিভ বাক্যের ফরমেশনেই চলে আসে, তার মানে প্রশ্নটা হাঁটাতে হবে। আর এইবারে রিপোর্টিং ভার্বের সাথে রিপোর্টের স্পিচ জয়েন করতে গেলে এই দুটো ক্লজ জয়েন হবে। এই জয়েন করতে গেলে না আমার একটা লিঙ্কার বা মানে কনজাংশনের দরকার আছে। তো প্রশ্নবোধক যদি বাক্য থাকে তাহলে কোন কনজাংশন দরকার হয় জেনে নাও, ইফ বা ওয়েদার দরকার হয়। ওয়েদার বানান আবহাওয়ার সাথে অনেকে গুলিয়ে ফেলবে, ওই জন্য ইফটাই সহজ। তাও ওয়েদার বানানটা আমি বলে দিচ্ছি। ইফ মানে এখানে কি না হবে, তো ওয়েদারের বানান হচ্ছে WHETHER। কী বললাম? এই যে লিখে দিচ্ছি, WHETHER, এটা হচ্ছে ইফের বলতে পারো পরিবর্তে আমরা ইউজ করতে পারি সমার্থক। আর আবহাওয়া যেটা আছে ওইটার বানানো হচ্ছে এটা, WEATHER, ওয়েদার। তো এই বানানের সাথে অনেকে গুলিয়ে ফেলতে পারে, আর বানানটা বড়ও আছে, তাই জন্য এইটাই সহজ একদমই করার মতো, প্রেফার সবাই এটাই করে, ঠিক আছে, এটাই করবে। কিন্তু এমন ক্রিটিক্যাল কিছু স্পেশাল ইউজও আছে যেখানে আমার এইটা ব্যবহার করতেই হবে, প্লাস এটা থাকবে, এটা ব্যবহার করতেই হবে, ঠিক আছে। তো সেরকম কোনো সময় প্রসঙ্গ এলো নিশ্চয়ই আমি শেখাবো। তো বলে দিলাম তোমাদের, ঠিক আছে। তো ইফের ব্যবহার করাই সুবিধাজনক। আর সব ক্ষেত্রে কি ইফের ব্যবহার করতে হবে লিঙ্কের হিসেবে? না, যদি প্রশ্নটা WH দিয়ে হয়, কারণ WH দিয়েও তো প্রশ্নবোধক বাক্য তৈরি হয়, হুইচ সমস্ত দিয়ে, তাই না? তখন মনে রাখবে WH দিয়ে যদি প্রশ্নবোধক হয় তো WHটাই লিঙ্কার হয়ে যায়। বলো বুঝতে পারলাম কি না? তখন আর ইফ বা ওয়েদার হবে না, বুঝে গেল? WHটাই লিঙ্কার হিসেবে হয়ে যাবে, কনজাংশন হিসেবে। ক্লিয়ার হয়েছে? ব্যাস, আমার বোঝানো তোমাদের কনসেপ্ট আশা করি ক্লিয়ার করতে পেরেছি সংক্ষেপে। তো চলো এবারে ফটাফট আমরা আনসার করব। এই পরে থাকুক রিপোর্টিং ভার্ব সাবজেক্টকে নিয়ে, পরে থাকলে ওটাকে আগে নিয়ে আসতে হবে। হ্যাঁ, দ্য ট্রাভেলার। এবারে মনে রাখবে এই যে রিপোর্টিং ভার্ব সেইট থাকুক না কেন, তোমাকে প্রশ্নবোধক যদি বাক্য থাকে ডাইরেক্ট স্পিচ, তুমি কি করবে? আস্কড। ঠিক আছে, আরও অনেক কিছু করা যায়, এনকোয়ার্ড অফ, ওয়ান্টেড টু নো, কিন্তু দরকার নেই। আক্সড সব থেকে সহজ সুবিধাজনক একদম। হ্যাঁ, দ্য ট্রাভেলার আক্সড, ফার্স্ট টেন্স আছে, সেইড, ওই জন্য আক্সড করলাম। কোনো অবজেক্ট এখানে নেই, ব্যাস ডাইরেক্ট টেনে দেবো ইফ। দ্য ট্রাভেলার আক্সড ইফ। এইবারে দেখো অনেকের এইখানটা আমি জানি সমস্যা হতে পারে বুঝতে, দেয়ার দুবার আছে, ঘাবড়াবে না। প্রথম দেয়ারটা ইন্ট্রোডাক্টরি দেয়ার হিসাবে ইউজ হয়েছে, কোনো কিছুর অস্তিত্ব আছে কিনা, এক্সিস্ট করে কিনা সেটা বোঝাতে, কোনো কিছু কোনো জায়গায় আছে এটা বোঝাতে দেয়ার একটি ইন্ট্রোডাক্টরি হিসেবে ব্যবহার করা যায়। যখন ডাইরেক্ট সাবজেক্ট পাওয়া যায় না তখন এটার ব্যবহার খুব ভালো ব্যবহার। যেমনি ধরো বললাম আমাদের লোকালিটিতে একটা ডাক্তার আছে, দেয়ার ইজ এ ডক্টর ইন আওয়ার লোকালিটি, এরকম দেয়ার ইজ এ ডক্টর। তো ইন্ট্রোডাক্টরি হিসাবে বাক্যে ব্যবহার করা যায়। ইট, দেয়ারের ব্যবহার আছে না, IT, ইট, দেয়ার, সেরকম এই দেয়ারটা ইন্ট্রোডাক্টরি হিসেবে ব্যবহার আছে। অ্যাডভার্ব, হ্যাঁ, দেয়ার THERE, দেয়ার একটা অ্যাডভার্ব হিসেবেই ব্যবহার হয়, পার্টস অফ স্পিচ হিসেবে। মানে 8টা যে পার্টস আছে তার মধ্যে দেয়ারটা হচ্ছে অ্যাডভার্ব। আর পরের যে দেয়ারটা আছে এটা একটা মানে অ্যাডভার্ব, এটাও অ্যাডভার্বস অফ প্লেস, এটা একদম ঠিক আছে। এটা প্রথমটা ইন্ট্রোডাক্টরি হিসাবে সাবজেক্ট হিসাবে ব্যবহার হয়েছে, মানে ইন্ট্রোডাক্টরি হিসাবে একটা ইন্ট্রোডাকশন করার জন্য কোনো কিছু বললাম এক্সিস্ট করে কিনা, কোনো কিছু কোথাও আছে কিনা। দেয়ার ইজ এ ডক্টর মানে সেখানে একজন ডাক্তার আছে, লোকালিটিতে একজন ডাক্তার আছে। সাবজেক্টটা শুরু কর মানে ডাইরেক্ট সাবজেক্ট যখন পাওয়া যায় না ওরকম, তখন ইড বা দেয়ারের ব্যবহারগুলো ভালো। আর পরের দেয়ারটা ধরো আমি বললাম এই যে দেয়ার ইজ এ ডক্টর ইন দ্য লোকালিটি বা ইন আওয়ার লোকালিটি, তো কোথায় একটা বোঝাচ্ছে না, একটা প্লেস বোঝাচ্ছে না, তো ওইখানে ওর পরিবর্তে দেয়ার হিসেবে ব্যবহার করা যায়, ইন আওয়ার লোকালিটি। তো ওই জায়গাটায় আমি তো দেয়ারও বলতে পারি, দেয়ার ইজ এ গুড ডক্টর বা দেয়ার ইজ এ ডক্টর দেয়ার, সেখানে একজন ডাক্তার আছে এই মানে কিন্তু হবে বাংলায়, ঠিক আছে। দেয়ার ইজ এ ডক্টর দেয়ার মানে সেখানে একটা ডাক্তার আছে, ঠিক আছে। দুবার সেখানে সেখানে হবে না, কিন্তু প্রথম দেয়ারটা ইন্ট্রোডাক্টরি হিসেবেই ব্যবহার হয়, কোনো কিছু কোথাও আছে, সামথিং এক্সিস্ট আর কি। তো এখানেও সেরকম, ইজ দেয়ার এনিবডি দেয়ার, সেখানে কি কেউ আছে প্রশ্ন করছে,
বোঝা গেল? তো ঘাবড়াবে না, দুটো দিয়েছে, কোনো অসুবিধে নেই। এখানে জাস্ট মানে কোথায় হোয়ার, পরের ইয়েটা হোয়ার বোঝাচ্ছে কোথায়, আর প্রথমেরটা ইন্ট্রোডাক্টরি হিসেবে ব্যবহার হয়েছে। বলো, বুঝতে পারলাম? তো কোনো কনফিউশন নেই, যেরকম আছে আমরা সেরকম করবো। তো দেয়ারই থাকবে। আচ্ছা, এইটা বলে দিই, অনেকে কিন্তু ওই হেয়ার থাকলে দেয়ার হয়ে যায়, এইগুলো তো তোমরা আশা করি জানো, হেয়ার দেয়ার হয়ে যায়, টুডে দ্যাট হয়ে যায়। তো দেয়ার আবার হেয়ার হবে না, অনেকে আবার উল্টায়, না উল্টাবে না, নাও দেন হয়ে যাবে, দেন থাকলে নাও হবে না, বোঝা গেল? তো দেয়ার হেয়ার করবে না, আবার কাটা হয়ে যাবে কিন্তু। ইফ দেয়ার ইজ প্রেজেন্ট টেন্স আছে, কি করব, পাস্ট টেন্স করব কি না বলো। ইফ দেয়ার ওয়াজ এনিবডি দেয়ার, বলো বোঝাতে পারলাম কি না? স্টপ, ফুল স্টপ, কোশ্চেন মার্ক দিলেই কাটা কিন্তু। দ্য ট্রাভেলার আস্কড, মানে ট্রাভেলার জিজ্ঞেস করেছিল, ভ্রমণকারী জিজ্ঞেস করেছিল কোনো কেউ সেখানে ছিল কি না। দেখো দেখো সাবজেক্ট ভার ফাইনাইট ভার্ব, হ্যাঁ, মানে সাবজেক্টের পরে ভার্ব, তারপরে বাকি অংশ হয়েছে কিনা বলো। মানে প্রশ্নটাকে আমি হাঁটালাম, ঠিক আছে, প্রশ্নবোধক ছিল বলে এখানে ভার্ব এই যে আগে এসেছিলো, ইজ দেয়ার এনিবডি ছিল। আর প্রশ্ন হাঁটাবো সবই অ্যাসার্টিভ বাক্য হয়ে যাবে বললাম, এই যে রিপোর্টিং ভার্বের সাথে রিপোর্টের স্পিচ জয়েন হয়ে যাচ্ছে। রিপোর্টের স্পিচটা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট যখন করছি, তাই না? তো সেটা জয়েন হয়ে গিয়ে সবই অ্যাসার্টিভ বাক্যের কনস্ট্রাকশনে চলে আসে, ওই জন্য দেয়ারটা ভার্বের আগে চলে আসবে। বলো, বুঝতে পারলাম? ওকে, এগুলো মুছে দিচ্ছি, হ্যাঁ। বলো, ক্লিয়ার হয়েছে তো? আশা করি তোমাদের বোঝাতে পেরেছি, কারোর অসুবিধা হওয়ার কোনো কথা নয়, ঠিক আছে? তাহলে রিপোর্টিং ভার্বের সাথে রিপোর্ট স্পিচ জয়েন হয়ে গিয়ে ইনডাইরেক্ট স্পিচ হয়ে গেল। তো চলো এবারে আমরা নেক্সট যাবো, 2020 প্রশ্ন ছিল এটা, ঠিক আছে? আচ্ছা, এটা আরও একটা বলে দিই তোমাদের, এই দেয়ারটা দুবার নাও ব্যবহার করতে পারো। ইফ দেয়ার ওয়াজ এনিবডি করলেও নাম্বার পেয়ে যাবে, বা ইফ এনিবডি ওয়াজ দেয়ার এটা করলেও নাম্বার পেয়ে যাবে, কিন্তু আমার মতে যে এই ব্যবহারটাই গ্রামাটিক্যালি একদম ঠিকঠাক, ঠিক আছে? কোনো অসুবিধা নেই, দিয়েছে প্রশ্ন আমার, কোনো অসুবিধা নেই, ওখানে প্রশ্নও তো রয়েছে, তাই না? দুবার দেয়ার, কোনো অসুবিধা নেই। অনেকের অড লাগছে শুনতে বা দেখতে, কিন্তু না, এটা গ্রামাটিক্যালি ঠিক, কোনো অসুবিধা নেই। চলো নেক্সট আমরা 2019-এ যাবো, দেখতে পাচ্ছ 2019-এর প্রশ্ন, তারপরে দেখতে পাচ্ছ সবই আছে পরপর পরপর বছরের প্রশ্ন, ঠিক আছে? সব করবো, চলো এবার দ্রুত সলভ করবো। এতক্ষণ বুঝিয়ে দিয়েছি সব কনসেপ্ট। দেখো এটাও প্রশ্নবোধক বাক্য দিয়েছে, দেখেছো? ইন্টারোগেটিভ সেন্টেন্সের উপরে দিয়েছে, কোটেশনের মধ্যে, মানে ডাইরেক্ট স্পিচটা ইন্টারোগেটিভ আছে, তো অসুবিধা নেই, ফটাফট করবো। চলো, দ্য টিচার সেইট কী হয়ে যাবে, আজটা আমি বললাম না, সেইডই সাধারণত থাকে, দেখো আছে, আর পাস্ট টেন্সেই আছে। আর হোয়াট হ্যাভ ইউ রিটেন সচিন, সচিন তুমি কী লিখেছো, এই কোনো সত্য কথা নয় বা অভ্যেস টভ্যেস কিছু বোঝাচ্ছে, সুতরাং টেন্স চেঞ্জ হবে, তাই না? আর দেখো এবার আগের বছরের থেকে এখানে আলাদা যেটা, এখানে ডাব্লিউএস দিয়ে আছে প্রশ্নটা, তো ডাব্লিউএস দিয়ে থাকলে কী শিখেছি, ডাব্লিউএস স্টাইল লিঙ্কার হিসাবে ব্যবহার হবে কিনা, একটু আগে বললাম না, ইফ হবে না কখন, যদি ডাব্লিউএস দিয়ে প্রশ্নটা হয়। আচ্ছা, আর একটা বলি, আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, দেখো এখানে ভালো করে, এখানে অবজেক্টটা ডাইরেক্ট স্পিচের মধ্যেই দিয়েছে, এই দেখো সচিন, সবসময় অবজেক্টটা রিপোর্টিং ভার্বের পরেই দেবে এমনটি নাও হতে পারে, সাধারণত এরম থাকে, তো দ্য টিচার সেইড টু সচিন হওয়া উচিত ছিল, অমুক হি সেইড টু মি, এরম থাকে না? তো অবজেক্টটা মানে রিপোর্টিং ভার্বের পরে থাকে অবজেক্টটা, সেই অবজেক্টটা কিন্তু মনে রেখে দেবে, অনেক সময় কোটেশনের মধ্যেও দিতে পারে, ডাইরেক্ট স্পিচের মধ্যেও দিতে পারে। কী করে বুঝবো, একটা সহজ বুদ্ধি বলে দিচ্ছি, শেষে থাকলে তার আগে কমা থাকবে, দেখো সচিনের আগে কমা আছে কিনা, আর যদি শুরুতে থাকে তারপরে কমা থাকবে, এটা একটা সহজ বুদ্ধি বলে দিলাম, ঠিক আছে? তো হোয়াট হ্যাভ ইউ রিটেন সচিন, সচিন তুমি কী লিখেছো, এবং এবারে টেন্স দেখবো, দেখো টেন্সটা দেখতে পাচ্ছ, H1V3 আছে কি না বলো, H1V3, তাই না? তো H1V3 প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, একটু আগে বললাম কোন টেন্স হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট হবে কি না। V3 পারফেক্টে কমন, তার আগে হ্যাভ ভার্ব অক্সিলিয়ারি বসে। V3 পাস্ট পার্টিসিপেল কমন, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্টে, ঠিক আছে? তার আগে হ্যাভ ভার্ব অক্সিলিয়ারি বসে, তো হ্যাভ ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, তো প্রেজেন্ট পারফেক্ট, বলো ক্লিয়ার হয়েছে, প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট হয়ে যাবে। V3 তো কমন, রিটেনে তো কিছু চেঞ্জ হবে না, তাহলে হ্যাভ মানে H1টা H2 হয়ে গেলে কী হয়ে যাবে, হ্যাড জাস্ট, আর জাস্ট সাবজেক্টটাকে আগে আনবো, ফিনিশ, কী আছে গিয়েতে, বলো। তো চলো আনসার করবো, আক্স সচিন, এই অবজেক্টটাকে তোমাকে যখন এই ইনডাইরেক্ট স্পিচ করবে তখন কিন্তু নিয়ে আসতে হবে রিপোর্টিং ভার্বের পরে, রিপোর্টিং ভার্বের পরে কিন্তু অবজেক্টটাকে নিয়ে আসতে হবে, ও কোটেশনের মধ্যে থাকলেও, ওখানে রাখলেই কাটা হয়ে যাবে, কিন্তু পরের দিকে রাখলে কাটা হয়ে যাবে, ঠিক আছে? তো কি বললাম, অবজেক্ট যদি কোটেশনের মধ্যে থাকে সেটাকে ইনডাইরেক্ট স্পিচ করার সময় রিপোর্টিং ভার্বের পরে নিয়ে আসতে হবে। তো আক্সড সচিন, টু হবে না আক্সডের পরে, হ্যাঁ, এটা জেনে নাও, আক্সডের পরে ডাইরেক্ট অবজেক্টই সাধারণত ব্যবহার আছে, বিশেষ করে ন্যারেশনে। দ্য টিচার আক্স সচিন, তো হোয়াট আছে বসাই,
যে ডাব্লিউএইচ থাকবে সেই ডাব্লিউএইচ লিঙ্কার হিসেবে বসবে। হোয়াট, এবার পার্সেন্ট চেঞ্জ দেখো, আমাকে তো সাবজেক্ট করতে হবে। হোয়াট এখানে লিঙ্কার কনজাংশন হিসেবে ব্যবহার হলো। এখানে হোয়াট ডাইরেক্ট স্পিচে হোয়াটটা প্রশ্নের কাজে ব্যবহৃত হয়েছিল, ঠিক আছে। ইন্টারোগেটিভ প্রোনাউন ব্যবহার আছে, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব হিসেবে ব্যবহার আছে, ডাব্লিউএইচ প্রশ্নের কাজে ব্যবহৃত হলে, কিন্তু এখানে ডাব্লিউএইচটা লিঙ্কার হিসেবে ব্যবহার হবে, কনজাংশন হিসেবে, সাবঅর্ডিনেটিং কনজাংশন। তো যাই হোক, এইবারে এরপরে আমি সাবজেক্ট আনবো, কারণ আমি তো প্রশ্ন হাঁটাবো। সাবজেক্ট কে আছে? ইউ আছে না? তো ইউ সেকেন্ড পার্সন কী বললাম? রিপোর্টিং ভাবে অবজেক্টকে বোঝাবে। রিপোর্টিং ভাবে অবজেক্ট সচিন কিনা বলো। তো চলো, সচিন বারে বারে না লিখে কী লিখবো? হি লিখবো কি না, কারণ একটাই তো বাক্য হচ্ছে, দুটো ক্লজ জয়েন হচ্ছে। তো একটা বাক্যের মধ্যে সচিন বারে বারে লিখবো, নামের পরিবর্তন হিসেবে প্রোনাউন ব্যবহার করি কি না? প্রোনাউন মানে নামের পরিবর্তন হিসেবে, তাই না? প্রো মানে পরিবর্তন, নাউন মানে নাম। বলো, ক্লিয়ার হয়েছে? আর এখানেও দেখেছো তো, দ্য টিচার সেইড মানে রিপোর্টিং ভার্ব সাবজেক্ট এগুলো পরে আছে, থাকতেই পারে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো সামনেও থাকতে পারে, পরেও থাকতে পারে, কোনো অসুবিধা নেই। দ্য টিচার আস্কড সচিন হোয়াট কি হয়ে যাবে? হ্যাড রিটেন, হোয়াট হি হ্যাড রিটেন, ফুল স্টপ, কোশ্চেন মার্ক দিলেই কাটা। বারবার বলছি কিন্তু, কারণ এই ধরনের ভুল স্টুডেন্টসরা করে, ওই জন্যই সাবধান করছি। হ্যাঁ, দ্য টিচার আস্কড সচিন, টিচার সচিনকে জিজ্ঞাসা করেছিল হোয়াট হি হ্যাড রিটেন, সে কি লিখেছিল। বলো, সে যা লিখেছিল সেটা নিয়েই টিচার সচিনকে জিজ্ঞেস করেছিল, ফুল স্টপ, ঠিক আছে। তাহলে দেখো, সাবজেক্ট আগে হি, তারপরে হ্যাড রিটেন ভার্ব বসেছে, প্রশ্নটাকে উঠে যাবে, অ্যাসার্টিভ হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট, এগুলো লিখে নেবে, হ্যাঁ অবশ্যই লিখে নেবে, বা স্ক্রিনশটও করে রাখতে পারো। চলো নেক্সট, 2018 প্রশ্ন। দ্য ট্রেনার সেইড হোয়াই ইজ এভরিবডি লেট। দেখতে পাচ্ছ, প্রত্যেক বছর পরপর 3 বছর কি, ওরে বাবা, 2016, 17, 18, 19, 20, 5 বছর প্রায় বলতে গেলে। হ্যাঁ 5 বছর তো, হ্যাঁ 16, 17, 18, 19, 20, 5 বছর প্রশ্নবোধক বাক্যের উপরে ন্যারেশন এসছে, ইন্টারোগেটিভ। ভালো করে দেখে যাবে, হ্যাঁ প্যাটার্নগুলো বোঝো, আমি যা শিখিয়ে দিচ্ছি এতেই কাজ হয়ে যাবে। কিছু তো শিখে আছোই, মাধ্যমিক দেবে মানে এইটুকু আশা করাই যায়। যারা জানো তো ঠিক আছে, কিন্তু যারা একটু দুর্বলতা আছে তারাও পারবে, সব পারবে, সবাই পারবে, ঠিক আছে। আর ব্যাপারগুলো বুঝে নাও ভালো করে। তো ট্রেনার সেইড হোয়াই ইজ এভরিবডি লেট টুডে, ট্রেনার বলেছিল কেন আজকে প্রত্যেকে লেট। তো চলো, যেরকমভাবে শেখালাম কী করবো। দ্য ট্রেনার, এখানে দেখতে পাচ্ছ ট্রেনার সেই রিপোর্টিং ভাবযুক্ত সাবজেক্টটা আগে আছে, পরেও থাকতে পারে, কোনো অসুবিধে নেই, ও সামনেই থাকবে ইনডাইরেক্ট স্পিচ করার সময়। দ্য ট্রেনার কে যাবে আক, সেইটটাকে কী করে দেবো? আক সেইট, দেখতে পাচ্ছি রিপোর্টিং ভাব পাস্ট টেন্সেই থাকে সাধারণত, বললাম পাস্ট টেন্সে আছে, খেয়াল করবে অবশ্যই। আক্সড, এইবারে কোনো অবজেক্ট আছে কি? মানে দেখো কাকে বলছে, এখানে পরিষ্কার নেই, এবং কোটেশনের মধ্যেও নেই, আগে পরে কমা কোথাও আছে কি? নেই, সুতরাং রাখবো না, ডাইরেক্ট একদম চলে যাবো, ওটাকে জয়েন করে দেবো। তো হোয়াই লিঙ্কার হবে কি না বলো? হোয়াই ডাব্লিউএস দিয়ে আছে, তো ডাব্লিউএসটা লিঙ্কার হয়ে যাবে হোয়াই। এবারে সাবজেক্ট কে আছে? এভরিবডি প্রোনাউনটা আছে, তো এভরিবডি বসে যাবে, এভরিবডি থার্ড পার্সন, কোনো চেঞ্জ হবে না, এভরিবডি। ব্যাস, প্রেজেন্ট টেন্স আছে ইজ, একটাই ভার্ব, ইজ প্রেজেন্ট টেন্স কী হয়ে যাবে? পাস্ট টেন্স হয়ে যাবে। আর এমন কিছু নেই যে টেন্স চেঞ্জ হবে না, তাই না? হোয়াই এভরিবডি ওয়াজ লেট, তো লেটই বসে যাবে। টুডেটা কী হয়ে যাবে? দ্যাট ডে হবে কি না বলো, বলো, ফুল স্টপ। টুডেটা কী হয়ে যাবে? দ্যাট ডে, ফুল স্টপ, কোশ্চেন মার্ক দিলেই কাটা। ট্রেনার জিজ্ঞেস করেছিল কেন প্রত্যেকে ওই দিনকে লেট ছিল, বলো। টেন্স সিম্পল প্রেজেন্ট সিম্পল পাস্ট টেন্স হয়ে গেল। আর জাস্ট রিপোর্টিং ভাবের সাথে রিপোর্টের স্পিচ জয়েন করে দিলাম, হোয়াই ডাব্লিউএসি রয়েছে, আমি এই আনবো না। আবার অনেকে কী করে, দ্যাটও করে, আবার ডাব্লিউএসটাও করে, কাটা হয়ে যাবে। দ্যাটের কোনো গল্প নেই এখানে, লিঙ্কার হিসাবে মানে কনজাংশন হিসাবে, প্রশ্নবোধক বাক্য যদি ডাইরেক্ট স্পিচ থাকে। আর দেখতেই পাচ্ছ প্রত্যেক বছর প্রশ্নবোধক বাক্যের উপরই দিচ্ছে। ওকে নেক্সট, আচ্ছা পরেরটা ডাব্লিউবিবিএসসি স্যাম্পল কোশ্চেন আছে, তো চলো এটাও সলভ করে দিই। মে ইউ বি হ্যাপি, দেখতে পাচ্ছি কোন বাক্য আছে? অপটেটিভ বাক্য আছে, উইজ বোঝাচ্ছে তুমি সুখী হও, ইচ্ছা প্রার্থনা বোঝালে অপটেটিভ বাক্য, তো কোনো অসুবিধা নেই, এটাকেও অ্যাসার্টিভ বাক্য, যে বাক্যই থাকুক না কেন, কোটেশনের মধ্যে যে বাক্যই থাকুক না কেন, সবই অ্যাসার্টিভ বাক্য হয়ে যায় যখন রিপোর্টিং ভার্বের সাথে জয়েন হয়। আর রিপোর্টিং ভার্ব কী হবে? সেন্স অনুসারে, এখানে উইজ বোঝাচ্ছে তো উইস আনবো, বলো বুঝতে পারছি। আই উইস্ট, পাস্ট টেন্সে আছে সেইড, উইস করলাম। এরপর এই জায়গাটা বুঝে নাও, টু হিমটা করবো না, মানে অপটেটিভ বাক্যের ক্ষেত্রে উইজ বা প্রেজ রিপোর্টিং ভার্ব যাই করো না কেন, তারপরে ওই অবজেক্টটা অ্যাভয়েড করাই বুদ্ধিমানের কাজ, কারণ এইখানটা একরকম ব্যবহার নেই, সবার জন্য সুবিধাজনক হবে না, ওর জন্য আমি এটা ওইভাবে করবো না, ঠিক আছে। তো আই উইস্টের পরে বা আই প্রেড যাই থাকুক না কেন, সেন্স অনুসারে করছো রিপোর্টিং ভার্ব, তারপরে দ্যাট ক্লজ টেনে দাও, এটা দ্যাট দিয়ে জয়েন হয়, দ্যাট ছাড়াও হয়, আমি সেটাও মুখে বলবো, মনে রাখবে অপটেটিভ বাক্য থাকলে দ্যাট দিয়ে জয়েন করবে, ঠিক আছে।
দ্যাট, এবারে কিছু না, এটাকে অ্যাসার্টিভ বাক্য করবো। সাবজেক্ট কে আছে দেখতে পাচ্ছি, ইউ আছে। অপটেটিভ বাক্যে মে অক্সারি দিয়ে সাধারণত শুরু হয়, মে একটা অক্সারি ভাব, ঠিক আছে, মোডাল অক্সারি ভাব। তো সাবজেক্ট ইউ আছে, সেকেন্ড পার্সন রিপোর্টিং ভাবের অবজেক্টকে বোঝাবে। রিপোর্টিং ভাবের অবজেক্ট কে আছে দেখো, হিম আছে কিনা, কিন্তু হিম করবো না, এইটা ভালো করে বুঝে নাও। এই কাকে কোয়ালিফাই করবে, সেকেন্ড পার্সন। কোটেশনের মধ্যে যে পার্সন থাকবে সেটা বিচার করবে কোন পার্সন। আমরা ফার্স্ট পার্সন, তুমি তোমরা সেকেন্ড পার্সন, বাকি সব থার্ড পার্সন। তো ইউ সেকেন্ড পার্সন আছে না, তুমি তোমরা মধ্যে। তো সেকেন্ড পার্সন থাকলে রিপোর্টিং ভাবের অবজেক্টকে বোঝাবে। রিপোর্টিং ভাব সেইটা আছে, তার অবজেক্ট কি আছে, হিম, কিন্তু হিমটা হবে না, হি হবে। কেন হি হবে? কারণ তুমি দেখবে কোটেশনের মধ্যে ওই প্রোনাউনটা কোন ফর্মে আছে। যদি সাবজেক্টিভ ফর্মে থাকে, মানে সাবজেক্টিভ প্রোনাউন হয়, তো যাকে কোয়ালিফাই করবে সেও সাবজেক্টিভ ফর্মে বসবে। যদি অবজেক্টিভ ফর্মে থাকে, ও যাকে কোয়ালিফাই করবে সে অবজেক্টিভ ফর্মে বসবে। বলো বোঝাতে পারলাম কিনা? যদি পজিটিভ ফর্মে থাকে, আমার অধিকারমূলক বোঝায়, তোমার এখানে হতো ইওর, তো যাকে কোয়ালিফাই করবে তাকেও সেই ফর্মে আনতে হবে। তো ইউটা এখানে সাবজেক্টিভ ফর্মে আছে, ওই জন্য হিমের সাবজেক্টিভ ফর্ম হি কি না, বলো বোঝাতে পারলাম? যদি ইউ অবজেক্টিভ ফর্মে থাকতো তাহলে হিম হিমি করতাম, যদি ইওর থাকতো তাহলে হিজ করতাম কিনা, বলো? হিমের পজিটিভ ফর্ম হিজ, বলো বোঝাতে পারছি? এই ব্যাপারগুলো বুঝবে, হ্যাঁ। হি, এইবারে কী হবে, সাবজেক্ট হয়ে গেল, এবার ভার্ব আনবো। অক্সারি ভাব, মোডাল অক্সারি আছে মে, মেয়ের পাস্ট টেন্স কী বলো, মাইট কিনা? এক মিনিট, মেয়ের পাস্ট টেন্স মাইট, MIGHT। আর মোডালে পড়ে সর্বদা ভার্বের রুট ফর্ম, এটা জেনে না। মোডালে পড়ে মোডালের টেন্স চেঞ্জ হবে, অক্সারি ভাব না, অক্সারি ভাব টেন্স নির্ধারণ করে। অক্সারি ভাব থাকা মানে হেল্পিং ভার্ব, ওর আরেক নাম, খুবই হেল্প করে, ও টেন্স ঠিক করে। তো মেয়ের প্রেজেন্ট টেন্স ছিল, মেয়ের পাস্ট টেন্স মাইট করে দিলাম, তো ব্যাস প্রিন্সিপাল ভাব রুটেই হবে। তো কী আছে, বি আছে, যেরকম আছে অ্যাজ ইট ইজ বোঝা যাবে, বি রুট ফর্ম, ঠিক আছে। মোডালে পড়ে সর্বদা ভার্বের রুট ফর্ম, একদম মাথা রাখবে। আর ডু ডাস ডিড অক্সারি হিসেবে বসলেও তারপরেও ভার্বের রুট ফর্ম, আমি বলে থাকি। যাই হোক, দ্যাট হি মাইট বি, কী আছে, যা আছে তাই বসবে কিনা বলো। হ্যাপি একটা অ্যাডজেক্টিভ, কোনো চেঞ্জ হওয়ার কোনো প্রশ্নই নেই, ফুল স্টপ, ব্যাস ফিনিশ। দেখো অ্যাসার্টিভ বাক্য হলো হি মাইট বি হ্যাপি, আর পার্সেন্টটা চেঞ্জ হলো, ন্যারেশন যেহেতু চেঞ্জ হচ্ছে, ইনডাইরেক্ট করছি, বলো ক্লিয়ার হলো কি না? আই উইশড, আমি বলেছিলাম তাকে তুমি সুখী হও, তা আমি উইশ করেছিলাম যে সে সুখী হোক, বলো। এখানে আমার আই উইশড হিম করার কোনো, আই উইশ টু হিম হয় না, আই উইশড হিম করতে হতো, আই উইশড হিম দ্যাট হি মাইট বি হ্যাপি। আমার কোনো দরকার আছে কি আই উইশড হিমটা করার? আমি বলতে চাইছি, কারণ এটা সব ক্ষেত্রে এরকম ব্যবহার হবে না। দ্যাটের আগে ওই উইশের পরে অবজেক্টটা এনে বিভিন্ন রকম ব্যবহার আছে, ভ্যারাইটি ব্যবহার আছে, সবাই সেটা বুঝতে পারবে না, সুবিধাজনক হবে না, ঠিক আছে। ওই জন্য এটা অ্যাভয়েড করে দ্যাট ক্লজটা এনে দেবে, ওইতেই কাজ হয়ে যাবে, ওই অবজেক্টটা ওইখানেই কাজ হয়ে যাবে, মানে ওর সেন্স এখানেই চলে আসবে। আচ্ছা, এবারে দ্যাট ক্লজ ছাড়াও অপটেটিভ বাক্যের ন্যারেশনের ব্যবহার আছে, আমি এটা মুখে বলে দিচ্ছি। আই উইশড হিম হ্যাপিনেস করা যাবে, আই উইশড হিম হ্যাপিনেস এরকম ব্যবহারও আছে। বা আমি এটাও বলতে পারি আই উইশড হিম টু বি হ্যাপি, এটা ব্যবহারও আছে। এখানে টু বি নন ফাইনাইটে করলাম, ইনফিনিটিভ ব্যবহার, টু এর পরে ভার্বের ফর্ম ইনফিনিটিভ। আর উইশড হিম হ্যাপিনেস এটাও হবে, বহু ব্যবহার আছে, কিন্তু এইটাই আমি বলবো তোমরা করবে পরীক্ষায়, ঠিক আছে। দ্যাট ক্লজ টেনে, দ্যাট দিয়ে সাবঅর্ডিনেটিং কনজাংশন তো সাবঅর্ডিনেট ক্লজ একটা। ক্লজ কাকে বলে, যেখানে ফাইনাইট ভাব একটা থাকবে, একটা ক্লজ একটাই ফাইনাইট ভাব, তো এখানে মাইট বি আছে ফাইনাইট ভাব, ঠিক আছে। ওকে চলো, ন্যারেশন শেখা থেকে ক্লজও শিখিয়ে দেবো। দেখো আলটিমেটলি আই উইশড এটা একটা ক্লজ না, সাবজেক্ট ফাইনাইট ভাব কম্বিনেশন, উইজ V2 সিম্পল পাস্ট টেন্সে আছে, ফাইনাইট ভাব মানে একটা ক্লজ, আর দ্যাট সাবঅর্ডিনেটিং কনজাংশন তো সাবঅর্ডিনেট ক্লজ হবে। তো মাইট বি একটা ফাইনাইট ভাব, সাবজেক্ট ফাইনাইট ভাব কম্বিনেশন আছে, হি মাইট বি, এটা একটা ক্লজ। তো প্রিন্সিপাল ক্লজ সাবঅর্ডিনেট ক্লজ মিলে কমপ্লেক্স সেন্টেন্স হয়, দুটো ক্লজ, তাই না। ন্যারেশনেও ক্লজ আছে, ঠিক আছে। সব কিছু যা কিছু পড়বে সব রিলেট করে পড়বে, গ্রামার শিখে যাবে। যা কিছু ইংরেজি পড়বে সব পার্সোনাল ওয়ার্ডের রিলেশন বুঝতে হয়, তবেই তো ল্যাঙ্গুয়েজ নিয়ে খেলা করতে পারবে, ল্যাঙ্গুয়েজ এনজয় করতে পারবে, ঠিক আছে। ইউ ক্যান প্লে উইথ ওয়ার্ডস। ওকে নেক্সট দেখো, দ্য পুলিশম্যান সেই টু দ্য থিপ, 2017-তে এসছে। পুলিশম্যান থিপটিকে, চোরটিকে বলেছিল, হোয়ার হ্যাভ ইউ কেপ্ট দ্য স্টোলেন গুডস, কোথায় তুমি রেখেছো চুরি হয়ে যাওয়া মালপত্রগুলো। গুডস এস যুক্ত আছে, মানে জিনিসপত্র। তো নাউন এটা, হ্যাঁ, গুডস খেয়াল থেকে জানো, অ্যাডজেক্টিভ নয় কিন্তু, গুড এস আছে কিন্তু, এটা মানে মালপত্র। যাই হোক, তো দেখবে মালবাহী গাড়ির ক্ষেত্রে ওখানে লেখা থাকে গুডস ক্যারিয়ার, ঠিক আছে। তো যাই হোক, তো এটাও প্রশ্নবোধক বাক্য আছে এবং WH দিয়ে আছে, তো ফটাফট করবো, কী করবো, দ্য পুলিশম্যান, দ্য পুলিশম্যান আক্সড, সেইটা আছে ফার্স্ট টেন্স আক্সড করবো, তাই না, টু করবো না, ডাইরেক্ট করবো, আক্স দ্য থিফ। এবার WH যেটা আছে ওটাই লিঙ্কার হবে কিনা বলো, তাই না। হোয়ার, এইবারে জাস্ট অ্যাসার্টিভ বাক্যে ফেলে দেবো। দেখো সাবজেক্টকে আছে ইউ, সেকেন্ড পার্সন রিপোর্টিং ভাবের অবজেক্টকে বোঝাবে, তো থিপকে বোঝাচ্ছে, তো থিপ বারে বারে না লিখে আমি হি লিখবো কিনা বলো। ইউ এখানে সাবজেক্ট হিসাবে বসেছে, তো ওই জন্য থিপকে বোঝাচ্ছে, তো ব্যাস
থিপ বারে বারে না লিখে কী করবো, হি করবো কি না, তাই না? থিপের প্রোনাউন ফর্ম কি? হি। বলো, আক্স দ্য থিপ হোয়ার হি। এবার দেখো ভার্বটা দেখো, হ্যাভ কেপ্ট H1V3, আবার প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট হবে কি না? হ্যাড কেপ্ট দ্য, তলায় লিখছে, দ্য স্টোলেন গুডস, ফ্লো স্টপ, ব্যাস। কোশ্চেন মার্ক দিলে কাটা হয়ে যাবে, কিন্তু বারবার বলছি অ্যাসার্টিভ হয়ে যাবে সব। পুলিশম্যান চোরটিকে জিজ্ঞেস করেছিল কোথায় সে চুরি হয়ে যাওয়া জিনিসগুলো রেখেছিল। ক্লিয়ার হয়েছে? ওকে, বুঝতে টাইম নাও, ঠিক আছে? বোঝাটা সায়েন্স, করাটা হচ্ছে আর্ট, অ্যাপ্লিকেশনটা হচ্ছে আর্ট। বুঝতে টাইম নাও, কোনো অসুবিধা নেই, করতে যেন টাইম না লাগে, ঠিক আছে? ওকে, নেক্সট। সি সেইড টু মি, সে আমাকে বলেছিল, এখানে আগেরটা তো দেখেছো দুটো ক্লজ, আক্স যুক্ত, দ্য পুলিশম্যান আক্স, সাবজেক্ট ফাইন্ড বা কম্বিনেশন, এটা একটা ক্লজ। আর হোয়ার সাবঅর্ডিনেট কনজাংশন থেকে শুরু করে গুডস, এটা একটা ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। এখানেও দেখো হি হ্যাড কেপ্ট, সাবজেক্ট ফাইন্ড বা কম্বিনেশন, হ্যাড কেপ্ট পাস্ট পারফেক্ট আছে। এইরকম লেভেলে গ্রামার শিখতে হবে। তো চলো, সি সেইড টু মি আর ইউ ওয়েল, সে আমাকে বলেছিল তুমি ভালো আছো। তো প্রশ্নবোধক বাক্য আছে কিন্তু ডাব্লিউ ছাড়া, তো লিঙ্কার কী আনবো, ইফ বা ওয়েদার আনবো কিনা বলো। তো চলো ফটাফট করি। সি আস্কড মি, সে আমাকে জিজ্ঞেস করেছিল, ইফ দিয়েই করবে, হ্যাঁ সোজা অনেক। ইফ, এবারে পার্সন চেঞ্জের ব্যাপার, আবার ইউ আছে, সেকেন্ড পার্সন রিপোর্টিং ভাবের অবজেক্ট মিকে বোঝাচ্ছে, মি না করে আই করবো কিনা, কারণ ইউটা সাবজেক্ট হিসাবে আছে, তো মি এর সাবজেক্টিভ ফর্ম আই কিনা, মি তো অবজেক্টিভ ফর্ম আমাকে, আমি হচ্ছে কর্তারূপ, তাই না? আই। প্রেজেন্ট টেন্স আছে, আর পাস্ট টেন্স হয়ে যাবে ওয়াজ। কোনো সত্য কথা অভ্যেস ফভ্যেস কিছু বোঝাচ্ছে না, বা চিরন্তন সত্য এসব কিছুই নেই, সাধারণ সত্যও নেই, তাই না? ইফ আই ওয়াজ কী আছে, ওয়েল, ইফ আই ওয়াজ ওয়েল, ফুল স্টপ, ঠিক আছে? এখানে একটা বর্ডার টেনে দিলাম। ইফ আই ওয়াজ ওয়েল, সে আমাকে জিজ্ঞেস করেছিল আমি ঠিক ছিলাম কি না। বলো, ক্লিয়ার হয়েছে? দেখো অ্যাসার্টিভ বাক্য হয়ে গেল কিন্তু, সাবজেক্ট তারপরে ভার্ব তারপরে বাক্যাংশ, কিচ্ছু না, এইভাবে ভাবতে শেখো, প্র্যাকটিস করো, ব্যাস ফিনিশ। তো লিখে নেবে বা স্ক্রিনশট করে রাখবে, হ্যাঁ? চলো নেক্সট পেজে যাবো আমরা। চলো 2015, হি কিপ সিং, ফটাফট করবো, হ্যাঁ? হি কিপ সিং আই এম ভেরি লাকি, সে, এই দেখো বলেছি না রিপোর্টিং ভাব লক্ষ্য করতে আগে, তো দেখো তো রিপোর্টিং ভাব কিপস আছে কি না, দুটো ভার্ব আছে, সেইংও আছে ভার্ব, কিন্তু সেইংটা নন ফাইনাইট ভাব, ভার্বের একটু স্থায়ী আছে, নন ফাইনাইট ভাব, ঠিক আছে? এবার নন ফাইনাইট ভাব অনেক কিছু আছে, জেরান্ড আছে, ভার্বের স্থায়ী, প্রেজেন্ট পার্টিসিপেল আছে, ভার্বের স্থায়ী, পাস্ট পার্টিসিপেল, পার্টিসিপেলের মধ্যে প্রেজেন্ট পার্টিসিপেল, পাস্ট পার্টিসিপেল, পারফেক্ট পার্টিসিপেল আছে, পাস্ট পার্টিসিপেল ফর্ম তো শুনেইছো, তারপর ইনফিনিটিভ টু এর পরে ভার্বের রুট ফর্ম আছে, ঠিক আছে? আর ভার্বাল নাউন আছে, দা অফের মাঝখানে, দা আর অফের মাঝখানে ভার্বের স্থায়ী ভার্বাল নাউন, সম্পূর্ণ নাউনের মতো কাজ করে, জেরান্ড নাউনের মতো কাজ করে, পার্টিসিপেল অ্যাডজেক্টিভের মতো কাজ করে, আর ইনফিনিটিভ নাউনের মতো কাজ করে, করতেই পারে, ঠিক আছে? ব্যবহার আছে এরকম প্রচুর। তো চলো দেখি, এখানে দেখো সেইং, এটা জেরান্ড হিসেবে ব্যবহার আছে, সে, হি কিপ সেইং, সে মানে বলেই চলে, এটা মানে এটা হচ্ছে সে বলেই চলে, মানে বলতেই থাকে আই এম ভেরি লাকি, তার কথাটা কি, আমি খুবই লাকি। তো যাই হোক, কিপ সোয়াট, এখানে এটা অবজেক্ট হিসেবে বসেছে, তো সাবজেক্ট অবজেক্ট মানে নাউনের ধর্ম, সেইংটা জেরান্ড আছে এখানে, ঠিক আছে? তো কিপসটা এখানে ফাইনাইট ভাব আছে, তো ফাইনাইট ভাবটা দেখবো, নন ফাইনাইট ভাব না, তো কিপস সাধারণত তোমরা সেইট দেখে থাকো, তো ফাইনাইট ভাব কিপস আছে, কিপসটা প্রেজেন্ট টেন্সে আছে কি না, ভি ওয়ান না, তাই না? ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো একটু আগে বললাম না রিপোর্টিং ভাব, এটা রিপোর্টিং ভাব আছে, হ্যাঁ? রিপোর্টিং ভাব যদি সিম্পল প্রেজেন্ট টেন্স, যে কোনো প্রেজেন্ট টেন্স বা যে কোনো ফিউচার টেন্সে থাকে, তাহলে ডাইরেক্ট স্পিচের টেন্স চেঞ্জ হবে না কোনো মতে, পার্সেন্ট চেঞ্জ হতে পারে, 99% ক্ষেত্রেই হয়। তাহলে চলো এটা খেয়াল রাখবে, ঠিক আছে? চলো এবার আমরা সলভ করবো, বুঝে দিচ্ছি। চলো, তো কী করবো, হি কিপ সেইং যেরকম আছে রাখবো, হ্যাঁ? কোনো চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই, লিঙ্কার দ্যাট আনবো, আর পার্সেন্টটা চেঞ্জ করবো, আই আছে ফার্স্ট পার্সেন্ট, তো রিপোর্টিং ভাবের সাবজেক্টকে বোঝাবে, ফার্স্ট পার্সেন্ট আছে আমি, তাই না? রিপোর্টিং ভাবের সাবজেক্টকে হিকে বোঝাচ্ছে, তো হি হবে, কারণ আই কর্তার রূপে আছে, তো হি এর সাবজেক্টিভ ফর্ম তো হি, তাই না? আর অ্যামটা কী হয়ে যাবে, ইজ হয়ে যাবে, জাস্ট কোনো টেন্স চেঞ্জ হবে না, ওয়াশ করলেই কাটা, কারণ রিপোর্টিং ভাব প্রেজেন্ট টেন্সে আছে, ঠিক আছে? ইজ কেন হচ্ছে, কারণ হি এর পরে তো অ্যাম হয় না, ইজ হয়। বলো বুঝতে পারলাম কিনা? তো চলো উত্তর লিখি, নাম্বার 1, এইখানে তলায় লিখে দিচ্ছে, হ্যাঁ? 1 নম্বর, হি কিপস সেইং দ্যাট, দ্যাট লিঙ্কার হয়ে গেল, ঠিক আছে? এটা বলে দিই, কারণ এতক্ষণ তো সব প্রশ্নবোধক বাক্যের উপরেই ডাইরেক্ট স্পিচ চলছিল, তাই না? রিপোর্টের স্পিচ প্রশ্নবোধক বাক্য ছিল, এটা কিন্তু অ্যাসার্টিভ বাক্য আছে, দেখো আমার সম্বন্ধে স্টেটমেন্ট দিচ্ছি আমি, বর্ণনা, সাধারণ বর্ণনা, আমি হলাম লাকি, খুবই লাকি, তো এটা অ্যাসার্টিভ বাক্য আছে,
সাধারণ স্টেটমেন্ট। তো অ্যাসার্টিভ বাক্যের ক্ষেত্রে রিপোর্টিং ভার্বের সাথে রিপোর্টের স্পিচ জয়েন করতে আমাকে দ্যাট লিঙ্কার ইউজ করতে হবে। হ্যাঁ, আশা করি তোমরা জানো। আই হি হয়ে গেল, তাই না? রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে বোঝাচ্ছে। ইজ হবে, তারপরে টেন্স চেঞ্জ হবে না, ভেরি লাকি অ্যাজ ইট ইজ বসিয়ে দেবো। বলো ক্লিয়ার হলো কি না? হি কিপ সেইং দ্যাট হি ইজ ভেরি লাকি। ক্লিয়ার? চলো নেক্সট দেখো 2014-তে আবার প্রশ্নবোধক বাক্য। দেখতে পাচ্ছ প্রশ্নবোধক বাক্যটা ভালো করে দেখে যাবে। হ্যাঁ, অ্যাসার্টিভ বাক্য যে পারবে, অ্যাসার্টিভ বাক্যের উপর যার কনসেপ্ট ক্লিয়ার, সে প্রশ্নবোধকও আরামসে পারবে। কারণ অ্যাসার্টিভেই তো করতে হবে আলটিমেটলি, তাই না? আলটিমেটলি তো সবই তো অ্যাসার্টিভ হয়ে যায় ইন্টারেক্ট করতে গেলে। তো হোয়াট আর ইউ ডুইং হ্যাঁ, তুমি এখানে কী করছো? প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, ফটাফট বুঝতে হবে টেন্স। B1 ভার্বের সাথে আইএনজি, দেখতে পাচ্ছ প্রশ্নবোধক যেহেতু আছে, অক্সিলারি ভার্বটা আগে আছে। দুটো ভার্ব মোটামুটি পাশাপাশি থাকলে আগেরটা অক্সিলারি পার্টিসিপাল, আর অক্সিলারি ডুইং প্রিন্সিপাল, ভার্বের সাথে আইএনজি আছে, প্রেজেন্ট পার্টিসিপাল ফর্ম বলতে পারো ডুইংটা, ঠিক আছে? তো মাঝখানে সাবজেক্ট আছে, কিচ্ছু না, আমি সাবজেক্টটাকে আগে নিয়ে আসবো, আর হোয়াটটা লিঙ্কার হিসেবে ব্যবহৃত হয়ে যাবে, তাই না? আর হেয়ারটা দেয়ার হয়ে যাবে, ফিনিশ। আর এখানে রিপোর্টিং ভাব আমার করেই দিয়েছে, আমাকে আক্স টানতে হবে না। ক্রাইড ইনে যখন অন্য কিছু করে দেবে না, ওইটাই লিখে দেবে। কারণ ওটা একটা এক্সপ্রেশন থাকে। হি ক্রাইড ইনে গ্রাফ ভয়েসে, কর্কশ স্বরে আর কি, উঁচু স্বরে কর্কশভাবে আর কি স্বরে সে চিৎকার করে বলেছিল, তোমরা এখানে কী করছো? হোয়াট আর ইউ ডুইং হ্যাঁ। এটা সেলফ ইজ জাইন থেকে দিয়েছে, এটা টেক্সট থেকে। তো সেরকমই রাখবো। তো চলো করি আমরা সলভ। নেক্সট পেজে যাই। হ্যাঁ, 1 মিনিট। তো নাম্বার 2, হি ক্রাইড, যেরকম আছে রেখে দেবো, হি ক্রাইড ইন এ গ্রাফ ভয়েস, ঠিক আছে? যেরকম আছে অ্যাজ ইট ইজ রেখে দেবো। তারপরে হচ্ছে কী ছিল, হোয়াট আর ইউ ডুইং হ্যাঁ। তো হোয়াট ডাব্লিউ যেরকম আছে অ্যাজ ইট ইজ বসে যাবে, তাই না? হোয়াট কী ছিল দেখে নিই, আর ইউ ডুইং। তো ইউ দেখো পার্সন চেঞ্জ, সেকেন্ড পার্সন আছে, রিপোর্টিং ভার্বের অবজেক্টকে বোঝাবে কি না? তো অবজেক্ট তো এখানে নেই। তাহলে এখানে যে অবজেক্টটা নেই, তাহলে তোমরা এবারে কী করে বুঝবে কাকে বলছে? কারণ সেকেন্ড পার্সন রিপোর্টিং ভার্বের অবজেক্টকে বোঝায়। কিন্তু আমি বলে থাকি অবজেক্ট না থাকলে নিজেকে ধরে নিতে, কিন্তু এখানে তুমি ধরতে পারবে না। তার কারণ এটা টেক্সচুয়াল গ্রামার, এটা সেলফিশ জাইন্ট থেকে দিয়েছে, যেটা আমি বললাম একটু আগে, ঠিক আছে? তো সেলফিশ জাইন্টে এটা কাকে বলছে আমি তোমাদের বলে দিচ্ছি। এটা বাচ্চাদেরকে বলছে জাইন্ট, ঠিক আছে? চিলড্রেনরা খেলছিল তার গার্ডেনে, তখন তিনি এসে তাদেরকে হঠাৎ করে এটা বলছে, তোমরা কর্কশ স্বরে বলছে, তোমরা এখানে কী করছো? বুঝে গেল? তো তাহলে এখানে চিলড্রেন অবজেক্ট, ঠিক আছে? সেটা উজ্জ্ব আছে, বুঝতে পারছি? চিলড্রেনকে উদ্দেশ্য করে এটা বলেছিল, তোমরা এখানে কী করছো? তো ইউ মানে ইউ বলতে সিঙ্গুলারও বোঝায়, ইউ আবার প্লুরালও বোঝায়, তাই না? ইউ বলতে তুমিও বোঝায়, ইউ বলতে তোমরাও বোঝায়। তো তাহলে আমরা এটা কি করব? তাহলে এখানে ওটাকে চিলড্রেন ধরে নিয়ে সেই বুঝে পার্সনটাকে আমরা করব, বোঝা গেল? তো চলো আমরা এগুলো করি। হোয়াট এখানটা করব দে, ঠিক আছে? চিলড্রেন লিখবো না, দে। হোয়াট দে, ব্যাকেটে লিখে দিতে পারো চিলড্রেন, অসুবিধা নেই। হোয়াট দে, এইবারে দেখো টেন্সটা কী আছে, আর ডুইং প্রেজেন্ট কন্টিনিউয়াস কী হয়ে যাবে, পাস্ট কন্টিনিউয়াস হবে কি না, শুরুতেই বললাম। তো ডুইং বললাম, দেখো একটু আগে বলছিলাম না, পারফেক্টে V3 কমন, মানে পাস্ট পার্টিসিপেল কমন, কন্টিনিউয়াসে প্রেজেন্ট পার্টিসিপেল কমন মেইন ভার্ব হিসাবে। ডুইং আছে দেখতে পাচ্ছ, মানে ভার্বের সাথে আইএনজি কমন। তার আগে অক্সিলারি ভার্বের কাজ, অক্সিলারি ভার্ব বি ভার্ব অক্সিলারি ভার্ব বসে, তো প্রেজেন্ট কন্টিনিউয়াস B1, তো B2 হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস। বলো B2 কি, ওয়াজ আর ওয়্যার। দে প্লুরাল আছে, তো প্লুরাল ভার্ব ওয়্যার হবে কি না বলো? ওয়াজ সিঙ্গুলার ভার্ব, ওয়্যার প্লুরাল ভার্ব, সাবজেক্ট সিঙ্গুলার তো ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল তো ভার্ব প্লুরাল। দে প্লুরাল না, বহুবচন না, ওই জন্য ওয়্যার বহুবচন হয়ে গেল। দে ওয়্যার, তারপরে কী আছে দেখি, ডুইং, দে ওয়্যার ডুইং, হেয়ারটা কী হয়ে যাবে, দেয়ার। বলো সবাই বুঝতে পেরেছো আশা করি। তো হি ক্রাইড ইন এ গ্রাভ ভয়েস, সে কর্কশ্বরে চিৎকার করে উঠেছিল, হোয়াট দে ওয়্যার ডুইং দেয়ার, তারা সেখানে কি করছিল। তারা বলতে এখানে বাচ্চাগুলোকে বলছে। আমি জানি এখানে অনেকেই এরকমভাবে সলভ করাবে, হি ওয়াজ ডুইং করাবে, কিন্তু আমি তোমাদের বারবার বলছি এখানে কিন্তু চিলড্রেনকে এটা অ্যাড্রেস করে উদ্দেশ্য করে বলেছিল জায়েন্ট, ওই জন্য এটা হি ওয়াজ ডুইংটা ঠিক হবে না ওটা করা। ওটা যদি এরম থাকে, তোমাকে প্রশ্নে দিয়ে দেয় যে দ্য জায়েন্ট সেইড টু দ্য বয়, এরম যদি থাকতো রিপোর্টিং ভার্বযুক্ত সাবজেক্ট অবজেক্ট, দ্য জায়েন্ট সেইড টু দ্য বয়, তারপরে হোয়াট আর ডুইং, তখন আমরা এটা করতাম হোয়াট হি ওয়াজ ডুইং, কিন্তু তা তো দেয়নি। আর এটা তো পুরোপুরি টেক্সচুয়ালি লাইন তুলে দিয়েছে, ক্রাইড ইন এ গ্রাভ ভয়েস, তো এটা চিলড্রেনদেরকে উদ্দেশ্য করে বলেছে, কোনো পার্টিকুলার বয়কে বলেনি। তাহলে হি ওয়াজ ডুইং করতাম। বলো বুঝতে পারলাম? এটা 100% ঠিক, ইউ ক্যান বিলিভ, বিশ্বাস করতে পারো। ওকে, তো তাহলে রিপোর্টিং ভাব এখানে ক্রাইড ছিল, রিপোর্টিং ভাবের সাথে রিপোর্টের স্পিচ জয়েন হয়ে গেল, ডাব্লিউ ইজটা লিঙ্কার হিসেবে ব্যবহৃত হলো। এখানেও দেখো ওয়্যার ডুইং
ফাইনাইট ভার্ব দিয়ে সাবজেক্ট, সাবজেক্ট ফাইনাইট ভার্ব কম্বিনেশন একটা ক্লজ, আর এদিকে সাবজেক্ট হি আর ক্রাইট সাবজেক্ট ফাইনাইট ভার্ব কম্বিনেশন একটা ক্লজ, তাই দুটো ক্লজ জয়েন হলো ডাব্লিউ ইজ হোয়াট দি। বলো ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট দেখো কি বলছে, আবার প্রশ্নবোধক বাক্য 2013তেও দেখতে পাচ্ছ সব প্রশ্নবোধক বাক্যের উপরেই দেওয়া হচ্ছে। হোয়াট ইজ ইউর প্রবলেম, তো এখানেও হোয়াট দিয়ে আছে, তো এখানে শর্ট ফর্মে আছে এটা হোয়াটস, তো হোয়াট ইজ ওটা। সেইড দ্য ডক্টর টু দ্য পেশেন্ট, তো ওটাকে আগে নিয়ে আসবো, দ্য ডক্টর আস্কস দ্য পেশেন্ট। চলো করি। নাম্বার 3, দ্য ডক্টর আস্কড দ্য পেশেন্ট। ওকে, পেশেন্ট যে কোনো পুরুষ স্ত্রী যে কোনো কাউকেই বোঝাতে পারে, তো হি বা সি যেটা খুশি করতে পারে প্রয়োজনে। পরে যে প্রোনাউন আমরা ব্যবহার করব, দ্য ডক্টর আস্কস দ্য পেশেন্ট কে আছে হোয়াট ইজ ইউর প্রবলেম, তাহলে আস্ক টু দা হবে না, কিন্তু ডাইরেক্ট অবজেক্ট হবে। দ্য ডক্টর আস্কস দ্য পেশেন্ট, কাকে জিজ্ঞেস করেছিল? পেশেন্টকে। হোয়াট লিঙ্কার হয়ে গেল, আর ইউ ডুইং, তাই তো আছে না, হোয়াট ইজ ইউর প্রবলেম। তো হোয়াট, এবারে দেখো এখানটা বোঝো ভালো করে, এখানে কিন্তু ভার্ব তো ইজ আছে, সাবজেক্ট কিন্তু ইওর প্রবলেম আছে, তোমার সমস্যা। তো ওইটাকে সাবজেক্ট আগে তারপরে ভার্ব, প্রশ্ন তো হাঁটাবো আমি, তাই না? এখানটা কিন্তু অনেকেই গন্ডগোল করবে, যেমনি হোয়াট ইজ ইউর নেমের ক্ষেত্রে ওই হোয়াট ওয়াজ মাই নেম করে দেয়, হোয়াট মাই নেম ওয়াজ হবে, আগে সাবজেক্ট তারপরে ভার্ব, সেম কেস এখানেও। তো ইওর পার্সনের ব্যাপার আছে, এটা চেঞ্জ করতে হবে। ইওর পজিটিভ প্রোনাউনে আছে, তোমার অধিকারমূলক বোঝাচ্ছে, পজিটিভ মানে অধিকার। তো ইওর সেকেন্ড পার্সন রিপোর্টিং ভাবে অবজেক্ট পেশেন্টকে বোঝাচ্ছে, পেশেন্টের প্রোনাউন হি বা সি যেটাই ধরো না কেন, তো হি ধরলে তার পজিটিভ প্রোনাউন ফর্ম কি হিজ, আর সি ধরলে হার, তো যে কোনো একটা করতে হবে। আমি হিজ করে দিচ্ছি, ঠিক আছে। হোয়াট হিজ প্রবলেম, ইজটা কী হয়ে যাবে? ওয়াজ। ফিনিশ। বলো, ডাক্তার পেশেন্টকে জিজ্ঞেস করেছিল কি তার প্রবলেম ছিল, অ্যাসার্টিভ হয়ে গেল, সাবজেক্ট হিজ প্রবলেম তারপরে ভার্ব। বলো ক্লিয়ার হয়েছে? এখানেও তাই, সাবজেক্ট ফাইনাল ভার্ব কম্বিনেশন দেখো, ডক্টর আস্কড এটা একটা ক্লজ, আর হিজ প্রবলেম ওয়াজ এই সাবজেক্ট ফাইনাল ভার্ব কম্বিনেশন একটা ক্লজ, দুটো ক্লজ জয়েন হচ্ছে হোয়াট সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা। ক্লজও শিখে যাচ্ছে, ঠিক আছে। ওকে, কারণ ক্লজ একটা খুব ভাইটাল এরিয়া, করাতে করাতে প্র্যাকটিস করাতে করাতে, সে ভয়েস হোক ন্যারেশন হোক, সেখানে কি অন্য কিছু গ্রামার শেখানো, মানে সেখানে কি অন্য কিছু গ্রামার থাকে না, শুধু কি ভয়েস মানে কি ভয়েসই সীমাবদ্ধতা আছে, ন্যারেশন মানে কি শুধু ন্যারেশনই না, সব কিছু গ্রামাটিক্যাল দিক বিচার করা উচিত। যা কিছু পড়বে তার পার্সপেক্টিভ বিচার করা উচিত, ইংরাজি যা কিছু পড়বে, তবে গ্রামার অতি সহজে শিখে যাবে, প্র্যাকটিক্যালি শিখে যাবে, ঠিক আছে। শুধু থিওরি পড়াটা এনাফ না, দেখতে জানতে হবে গ্রামার, ঠিক আছে, বিচার করা উচিত। ওকে, নেক্সট দেখো, লোকে বেশিরভাগ স্টুডেন্টস ভাবে গ্রামার যখন একটা দেবে তো ওইটাই ভয়েস চেঞ্জ বোধ হয় ভয়েস চেঞ্জেই লাগে, ন্যারেশন চেঞ্জ বোধ হয় ন্যারেশন চেঞ্জ যখন দেওয়া হবে তখনই লাগে না। সমস্ত অ্যাঙ্গেলে এগুলোকে ভাবা যায়, কাজে লাগানো যায় বাস্তবে যখন প্রসঙ্গ আসবে আর কি। যাই হোক, প্রাসঙ্গিকতাটাকে খুঁজতে জানতে হবে। তো নেক্সট চলো দেখি, দ্য গার্ল সেইড হুর রে আই হ্যাভ ওন দ্য ডিবেট কম্পিটিশন, 2012তে এসছে। তো এই বাক্যটা দেখতে পাচ্ছি ডাইরেক্ট স্পিচ বা রিপোর্টের স্পিচটা এক্সক্লামেটরি বাক্য, হুর রে একটা ইন্টারজেকশন অ্যাপ্লাই করা হয়েছে, দিয়ে এটা এক্সক্লামেটরি বাক্য তৈরি করা হয়েছে। হুর রে হচ্ছে আনন্দসূচক অব্যয়, কী আনন্দ, আমি ডিবেট কম্পিটিশনটা জিতে গেছি, খুব ইম্পর্টেন্ট, এটা কমন একটা আসে। উই হ্যাভ ওন দিয়ে আসে, এখানে আই দিয়েছে, যাই হোক, তো সেটা বিচার করে করতে হবে কীভাবে কী চেঞ্জ হবে পার্সেন্ট। তো কিচ্ছু না, এক্সক্লামেটরি বাক্য থাকলে জেনে নাও, এক্সক্লামেটরি বাক্য ইন্টারজেকশন দিয়ে থাকতে পারে বা ডাব্লিউএস দিয়ে থাকতে পারে, হোয়াট হাউ দিয়েও থাকে, হ্যাঁ। তো যাই দিয়ে থাকুক না কেন রিপোর্টিং ভাব এক্সক্লাইম করবে, ক্রাই আউটও হয়, অনেক কিছুই হয়, কিন্তু এক্সক্লাইমটা একটা কমন, EXCLAIM। পাস্ট টেন্সে সাধারণত থাকবে, দেখো দ্য গার্লস সেইড রিপোর্টিং ভাব পাস্ট টেন্সে আছে, তো এক্সক্লেইমড পাস্ট টেন্সেই করবো, তাই না। আর আবেগটা যদি পরিষ্কার বোঝা যায় সেটা তারপরে টেনে দেওয়া উচিত এক্সক্লেইমের পরে, ইন বা উইথ একটা প্রিপোজিশন টানবে, তারপরে আনন্দ বোঝালে জয়, ডিলাইট অনেক কিছুই হয়, দুঃখ বোঝালে সরো, গ্রিফ অনেক কিছুই হয়, ঠিক আছে। অবাক হয়ে যাবো বোঝালে ওন্ডার, যেরকম আবেগ থাকবে সেটা জাস্ট বুঝিয়ে দেবে। আর যদি আবেগ না বোঝো, এটাও বলে দিচ্ছি, এক্সক্লেইমের পরে দ্যাট ক্লজ টেনে দাও, দ্যাট দিয়ে ক্লজ টেনে দাও, ব্যাস। কোনো আবেগ না লিখলেও নাম্বার পেয়ে যাবে, কারণ এক্সক্লেইম মানেই এক প্রকারের একটা সেখানে স্ট্রং ইমোশন রয়েছে, ইমোশনের সাথেই বলা। ওকে, তো চলো আমরা করবো এবারে। আর কিছুই না, এই তুমি হুররের পরিবর্তে এক্সক্লাইমিং অমুক করে দিলে হুররেটা উঠে যাবে, ঠিক আছে, ওই এক্সক্লাইম রিপোর্টিং ভাব করে দিয়ে ব্যাস, তারপরে দ্যাট ক্লস কী করবো, এই আই হ্যাভ ওন দিয়ে তো হুররেটাকে বাদ দিলে তো এক প্রকার অ্যাসার্টিভই, ব্যাস, জাস্ট যেরকম নিয়ম টেন্স চেঞ্জ পার্সেন্ট চেঞ্জ এরকম করে দেবো, হয়ে গেল, ফিনিশ। বলো বুঝতে পারলাম? তো চলো সলভ করি। নাম্বার 4, দ্য গার্ল
এক্সক্লেইমড ইন বা উইথ, যেটা খুশি করবে, ইন জয় বা ডিলাইট, ঠিক আছে, বা ডিলাইট দ্যাট, আচ্ছা এটা বারবার বলে দিই, এক্সক্লামেটরি বাক্য থাকলে রিপোর্টিং ভার্বের সাথে রিপোর্টের স্পিচ জয়েন যে হবে সেখানে লিঙ্কার দ্যাটই ব্যবহার হয়। ইন্টারজেকশন যেটা আছে উঠে যাবে, আবেগটা এক্সক্লাইম করে তারপরে সেই অনুসারে ইন্টারজেকশনের আবেগ অনুসারে সেখানে নিয়ে আসবো, যেমনি এখানে জয় করলাম বা ডিলাইট করলাম। আর ডাব্লিউএস দিয়েও যদি এক্সক্লামেটরি থাকে সেটাও উঠে যাবে। অনেকে কী করে, দ্যাটও করে আবার ডাব্লিউএসটা করে, কাটা, অনলি দ্যাটই বসবে, ঠিক আছে, ডাব্লিউএইচ ফাউলিউএইচ যাই থাকুক না কেন সব উঠে যাবে, দ্যাট লিঙ্কার হিসাবে ব্যবহার হয়। বল হয়ে তো পারলাম, অপটেটিভেও দ্যাট ছিল, এক্সক্লামেটিভ বাক্যেও দ্যাট। আর কী করবো, অ্যাসার্টিভে পরিণত করবো, তো বলেইছি রিপোর্টের স্পিচ সবই অ্যাসার্টিভ বাক্যেই পরিণত হয়ে যায়, রিপোর্টের স্পিচে যে বাক্যই হোক না কেন। আর অ্যাসার্টিভ সাবজেক্ট আগে তো করে দেওয়া আছে, আই হ্যাভ অন, তো কী হবে, আই ফার্স্ট পার্সন, রিপোর্টিং ভাবের সাবজেক্টকে বোঝাবে গার্লকে, তো গার্ল বারে বারে না লিখে সি লিখবো কি না। আর দেখি টেন্স, হ্যাভ অন H1V3, দেখতে পাচ্ছ H1V3, বারবার বললাম প্রেজেন্ট পারফেক্ট, তো প্রেজেন্ট পারফেক্ট কী হয়ে যাবে, পাস্ট পারফেক্ট, বলো ফিনিশ। দ্যাট সি, গার্ল বারে বারে না লিখে সি লিখবো, হ্যাভ ওনটা কী হয়ে যাবে, জাস্ট ওন, তো থার্ড ফর্ম কমন, অক্সিলারি ভার্ব টেন্স নির্ধারণ করে, তো হ্যাভ ছিল প্রেজেন্ট, H1 H2 করে দেবো হ্যাড, তাই না। সি হ্যাড ওন দ্য ডিবেট কম্পিটিশন, সি হ্যাড ওন দ্য ডিবেট কম্পিটিশন, বলো বোঝাতে পারলাম কি না, দেখে নাও। ঠিক আছে, তাহলে মিনিংটা হলো মেয়েটি আনন্দের সাথে আবেগে, তীব্র আবেগের সাথে একটা বলেছিল, আনন্দের আবেগের সাথে বলেছিল যে সে ডিবেট কম্পিটিশনটা জিতেছিল। বলো ক্লিয়ার হয়েছে? তো লিখে নেবে, নোট ডাউন করে নেবে, স্ক্রিনশটও করে রাখতে পারো। চলো নেক্সট, নেক্সট খুব ইম্পর্ট্যান্ট, বহুবার আসে এই প্রশ্ন, ঠিক আছে, প্রত্যেকটাই ইম্পর্ট্যান্ট, এগুলো সাজেস্টিভ একদম, রিপিট হওয়ার মতো আর কি প্রশ্ন। 2011 কী আছে, আর চেরি সিডস লাকি, আবার প্রশ্নবোধক বাক্য, কিন্তু WH ছাড়া, তো ইফ লিঙ্কার আনবো, তাই না। এটাও একটা টেক্সচুয়াল বলতে পারো, টেক্সচুয়াল গ্রামার, টেক্সট থেকে তুলে দেওয়া। দ্য চেরি ট্রি বলে একটা টেক্সট আছে, আগে সিলেবাসে ছিল, তো আক্স রাকেশ পরে আছে, ওটাকে আগে নিয়ে আসবো, রাকেশ আক্স, ঠিক আছে, আক্স তো করেই দিয়েছে, কোনো ঝামেলাই নেই। আর একটাই ভাব আছে, প্রেজেন্ট টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্স, সিম্পল পাস্ট টেন্স হয়ে যাবে, বাস ফিনিশ, তাই না। আর চেরি সিড সাবজেক্ট আগে চলে আসবে, বাস চলো সলভ করি। নাম্বার দেখে নিই, 4 হয়ে গেল, নাম্বার 5, রাকেশ আক্সড ইফ, কাকে বলছে ওখানে অবজেক্ট নেই, আমার দেওয়ারও কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। আক্সড ইফ চেরি সিডস, আর ছিল প্রেজেন্ট টেন্স, তো পাস্ট টেন্স কি যাবে, ওয়ার, সিডস বহু বচন আছে, ওয়ার বহু প্লুরাল ভাব বসলো, তাই না, ওয়াজ হবে না কিন্তু, ওয়ার হবে, ওয়াজ সিঙ্গুলার, ওয়ার প্লুরাল, লাকি, ফিনিশ। রাকেশ জিজ্ঞেস করেছিল ইফ চেরি সিডস ওয়ার লাকি, চেরি সিডস লাকি ছিল কি না, রাকেশ জিজ্ঞেস করেছিল, ব্যাস ফিনিশ, টেন্সটা চেঞ্জ করে দিলাম, ঠিক আছে, একদম সোজা ছিল। চলো নেক্সট, খুব ইম্পর্টেন্ট, নেক্সট, ক্লাইম্ব আপ লিটল বয় সেড দ্য ট্রি, এটাও ওই সেলফিশ জাইন থেকে দিয়েছে, অস্কার ওয়াইল্ডের লেখা, একটু আগে যেটা বলছিলাম, ওই হোয়াট আর ইউ ডুইং হিয়ার, ঠিক আছে। তো এটা গাছ বলছে একটি বাচ্চাকে, লিটল বয় একজনকেই বলছে, ছোট্ট একটি বালককে বলছে, 2010-এ এসছে, রিপিটেশনও আছে দেখো, পরে 2005-এও এসছে, একটু আলাদাভাবে দিয়েছে, দেখে নাও। 11 নম্বরে ক্লাইম্ব আপ লিটল বয়, জাস্ট এক্সক্লামেশন সাইন আছে ক্লাইম্ব আপের পরে, তারপরে লিটল বয়, এখানে কমা আছে, ঘাবড়াবে না, একই জিনিস। এক্সক্লামেশন সাইন থাকলেই যে এক্সক্লামেটরি বাক্য হবে এবং এক্সক্লেম রিপোর্টিং ভার্ব করে আনবো এমনটি নয়, সেন্স সব কিছু বলবে, কি সেন্স ডিমান্ড করছে, তো বাক্য কিন্তু এক্সক্লামেশন সাইন থাকলেও 11 নম্বরটা এটা ইম্পারেটিভ বাক্যই। ওঠো ছোট্ট বালকটি, ওঠো, ক্লাইম্ব আপ মানে চড়ো আর কি, ওঠো, গাছে উঠতে বলছে, তো এখানে একটা তীব্র আবেগও আছে, ঠিক আছে, ওই জন্য এক্সক্লামেশন সাইনটা দেওয়া যায়, তার মানে এটা এক্সক্লেম রিপোর্টিং ভার্ব করবো না। তো এটাকে এক প্রকারের রিকোয়েস্ট আছে এটা, কিন্তু রিকোয়েস্ট রিপোর্টিং ভার্বের থেকে আমি কয়েকটা করে দিচ্ছি, এগুলো বেস্ট হবে। তো চলো সলভ করি, হ্যাঁ। আর মনে রাখবে ক্লাইম্ব আপ এটা ইম্পারেটিভ বাক্য আছে, ইম্পারেটিভ বাক্যে ভার্ব রুট দিয়েই শুরু হয়, সাবজেক্ট থাকতে পারে কিন্তু সাবজেক্টের পরে কমা থাকবে, পাংচুয়েশন, কিন্তু সাধারণত ওটা অমিডিয়েট থাকে, উজ্জ্ব থাকে, আন্ডারস্টুড অবস্থায় থাকে, ভার্বের রুট দিয়েই শুরু হয়, যেমনি এখানে আছে দেখো ক্লাইম্ব। আর কি করব, এটা ফাইনাইট আছে, নন ফাইনাইটে করে দেবো, ইনফিনিটিভ টু দিয়ে জয়েন করে দেবো, এখানে দ্যাট দিয়ে হয় না, ইম্পারেটিভ বাক্য দ্যাট দিয়ে হয় না, কখন দ্যাট দিয়ে হয়, লেট দিয়ে যদি থাকে, তো লেট দিয়ে তো এটা নেই, তো দ্যাট দিয়ে করবো না, কী দিয়ে করবো, ইনফিনিটিভ টু দিয়ে জয়েন করে দেবো। বুঝতে পারলাম কি বললাম, রিপোর্টিং ভাবের সাথে এই রিপোর্টের স্পিচটা জয়েন করবো ইনফিনিটিভ টু দিয়ে, ফাইনাইট আছে ক্লাইম্ব, তার আগে জাস্ট রুটেই তো থাকে,
তার আগে টু বসিয়ে দেবো, ফিনিশ। বোঝা গেল? তার মানে আলটিমেটলি এখানে একটাই ক্লজ এসে দাঁড়াবে ইম্পারেটিভ বাক্যের ক্ষেত্রে। ওই সেইড আছে ওইটা আমি চেঞ্জ করব। তো চলো করি। নাম্বার 6, খুব ইম্পর্টেন্ট এটা, হ্যাঁ। দ্য ট্রি আর্জড। আর্জড মানে কি জানো? আর্জ একটা ডু বা অ্যাকশন ভার্ব। আর্জ মানে হচ্ছে কি বলবো, খুব সিরিয়াসলি কাউকে কোনো কিছু করতে বোঝানো, কোনো কিছু করতে অনুরোধ করা, কোনো কিছু করতে বোঝানো আর কি, পারসুয়েট করা, ঠিক আছে? তো আর্জড এখানে গাছটা বোঝাচ্ছিল বাচ্চাটাকে, খুব মানে সিরিয়াসলি বোঝাচ্ছিল, অ্যাংসাসলি বোঝাচ্ছিল, এরকম বলতে পারো, উৎকণ্ঠার সাথে বোঝাচ্ছিল। তো আর্টস ভালো হবে, সব থেকে ভালো ব্যবহার। বা এটাকে করতে পারো এনকারেজড। এনকারেজড এটাও করা যাবে। এনকারেজড মানে উৎসাহ দিয়েছিল, করা যাবে। অথবা এন্ট্রিটেড। এন্ট্রিটেড মানেও কাউকে বলতে পারো অনুরোধ করা, রিকোয়েস্ট করা, খুবই মানে কি বলবো, একদম সিরিয়াসনেসের সাথে, একদম সিরিয়াসলি একদম কাউকে মানে অনুরোধ করা আর কি। বোঝা গেল? মানে সেখানে সিরিয়াসনেসটা খুব থাকবে আর কি। অনুরোধেরও তো অনেক রকম একটা মাত্রা থাকে, খুব সিরিয়াসলি কাউকে একদম বলা, কোনো কিছু করতে আর কি, অনুরোধ করা, ঠিক আছে? একটা অনুনয় বিনয় যেটাকে বলে, ঠিক আছে? নম্রতা থাকবে সেখানে। তো এন্ট্রিটেড এটা খুব ভালো ব্যবহার। এবার অনেকে বলবে স্যার রিকোয়েস্ট আনা যাবে না? রিকোয়েস্টও আনা যাবে, কিন্তু আমি বললাম না, মুখে বলে দিচ্ছি, রিকোয়েস্টেড করলেও নাম্বার হয়তো পেয়ে যাবে, বা অনেকে টোল্ড বলবে, টোল্ড করলেও নাম্বার দিতে পারে। গ্রামাটিক্যালি ঠিক, কিন্তু সবথেকে উত্তম ব্যবহার এই তিনটেই। তার মধ্যে ফার্স্টে যেটা আছে এইটা আর্জড। ব্যাস, তারপরে কী করবো? ইনফিনিটিভে টেনে দেবো। ফাইনাইট আছে ক্লাইম্ব, নন ফাইনাইট করে দেবো ক্লাইম্ব আপ। বলো বোঝা গেল কি না? টু ক্লাইম্ব আপ, টু এর পরে ভাবের রুট ফর্ম ইনফিনিটিভ, ঠিক আছে? টু এর পরে ভাবের রুট ফর্ম ইনফিনিটিভ, তে যুক্ত সাধারণত মানে হয় ইনফিনিটিভ ভার্ব। নন ফাইনাইট ভার্বের 4টে ভাগ বলছিলাম না, তার মধ্যে একটা ইনফিনিটিভ। তো এর বেসিক স্ট্রাকচার এটা, টু এর পরে ভাবের রুট ফর্ম। উঠতে, গাছটি অনুরোধ করেছিল, সিরিয়াসলি অত্যন্তভাবে উৎসাহ দিয়েছিল, হ্যাঁ, তাকে বলেছিল, অনুরোধ করেছিল উঠতে, ঠিক আছে? প্রশ্ন দেখে নাও, বলো ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এখানে লিটিল বয়টা আমি জাস্ট অ্যাড করতে ভুলে গেছি। এখানটা লিটিল বয় আছে না, এখানে দেখে নাও প্রশ্নে, এই যে লিটিল বয় দেখতে পাচ্ছ, লিটিল বয়টাই তো আমি বললাম না একটু আগে, যে কোটেশনের মধ্যেও তোমার অবজেক্ট থাকতেই পারে। সবসময় যে রিপোর্টিং ভার্বের সাথেই থাকবে এমনটি নয়, কোটেশনের মধ্যেও থাকতে পারে, এবং তার আগে পরে কমা থাকবে। দেখো পরে আছে বলে তার আগে কমা আছে কি না। তো লিটিল বয়টাকে জাস্ট ঢুকিয়ে দাও, ব্যাস হয়ে গেল। লিটল বয়, তারপরে যা আছে, ঠিক আছে? দ্য ট্রি আর্জড দ্য লিটিল বয়, এখানে একটা দা আনলে ভালো শোনাবে, ঠিক আছে? ওখানে যদিও নেই, কিন্তু ভালো শোনাবে। আর্জ বা এনকারেজ বা এন্ট্রিটেড দ্য লিটিল বয় টু ক্লাইম্ব আপ, ছোট্ট বালকটিকে খুবই অনুনয় বিনয়ের সাথে আর কি বলেছিল, বা অনুরোধ করেছিল, বা উৎসাহ দিয়েছিল, বা সিরিয়াসলি তাকে বলেছিল আর কি, অনুরোধ করেছিল উঠতে, গাছে উঠতে, ঠিক আছে? বলো ক্লিয়ার হয়েছে? তো এইখানে দেখো একটাই ফাইনাইট ভার্ব, আর্জড বা এনকারেজড বা এন্ট্রিটেড, এগুলোই রিপোর্টিং ভার্ব, ঠিক আছে? তো যে কোনো একটা করবো, একটাই ফাইনাইট ভার্ব, সাবজেক্ট হচ্ছে দ্য ট্রি, সাবজেক্ট ফাইনাইট ভার্ব কম্বিনেশন ক্লজ, একটাই ফাইনাইট ভার্ব আছে, একটাই ক্লজ, আর ক্লাইম্ব আপ নন ফাইনাইট হয়েছে, টু এর পরে ভার্বের রুট ফর্ম। ওকে, একটাই ক্লজ তো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হয়, ঠিক আছে? ওকে, চলো লিখে নেবে অবশ্যই, হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট কিন্তু। তারপরে চলো দেখি কী আছে। হাউ ডিড ইউ গেট হেয়ার চাইল্ড আস্কস দ্য ম্যান। তো এখানে চাইল্ডটিকে বলছে লোকটি, তুমি এখানে কি করে এলে? তো এখানেও দেখো চাইল্ড অবজেক্টটা কোটেশনের মধ্যে আছে, তাই না? তো চলো নিয়ে আসবো ওটাকে করে। আর হাউ ডিড ইউ গেট, দেখো ডিড আর গেট দুটো ভার্ব আছে, আগে অক্সিলারি পার্টিসিপল, তো ডিড পাস্ট টেন্সে আছে, বাক্যটা সিম্পল পাস্ট টেন্স, তো সিম্পল পাস্ট টেন্স কী হয়ে যাবে? পাস্ট পারফেক্ট হয়ে যাবে। আর হাউ ডাব্লিউএইচ আছে, তো ডাব্লিউএইচটা লিঙ্কার হিসেবে হয়ে যাবে, আর হেয়ার দেয়ার হয়ে যাবে, সাবজেক্ট আগে চলে আসবে, বাস ভার্বের আগে, বাস ফিনিশ। দ্য ম্যান, চলো করবো নাম্বার 7, দ্য ম্যান আস্কড দ্য চাইল্ড, ওটাকে নিয়ে আসবো, ঠিক আছে? দেখে নাও, দেখতে পাচ্ছ এই যে চাইল্ডটা ছিল না কোটেশনের মধ্যে, ওটাই তো অবজেক্ট, কাকে বলেছিল? বাচ্চাটাকে বলেছিল, বাস ওটাকে নিয়ে আসবো। হাউ ডিড ইউ গেট হেয়ার, এবারে করবো আস্ক দ্য চাইল্ড, দ্য আর্টিকেলটা করলে ভালো হয়, ব্যাপারটা ভালো শোনাবে।
আস্ক দ্য চাইল্ড হাউ, লিঙ্কার বসে হিসাবে বসে গেল, ডাব্লিউএস থাকলে ডাব্লিউএসটা লিঙ্কার হয়ে যাবে, হ্যাঁ, ইফ আসবে না। হাউ, তারপরে কী করবো দেখো, দেখো চাইল্ডের তো প্রোনাউন ইট হয়, কিন্তু এখানে আমরা হি করতে পারবো, কারণ এখানে এটা টেক্সচুয়াল গ্রামার, যাকে বলছে সেটা বালক, ঠিক আছে, ওই জন্য হি এখানে আমরা করতে পারবো। হাউ হি, এবারে ওখানে কি ছিল, সিম্পল পাস্ট টেন্স ছিল, তো পাস্ট পারফেক্ট হয়ে যাবে। পাস্ট পারফেক্টের ফর্মুলা কি, হ্যাড, মানে H2V3 না, তো হ্যাড করব, হ্যাড গট, গেট ছিল, গেট গট, গট বা গটেনও হয়, TN, ঠিক আছে, গটের ব্যবহারটাই করতে পারো সোজা। হাউ হি হ্যাড গট, হেয়ারটা কী হয়ে যাবে, দেয়ার, ফিনিশ। লোকটি বাচ্চাটিকে বলেছিল কিভাবে সে সেখানে এলো, দেখে নাও প্রশ্ন। এই যে হাউ ডিড ইউ গেট হেয়ার, চাইল্ড, চাইল্ড অবজেক্ট চলে গেল, আর ওখানে চাইল্ড রেখে দিলে কিন্তু কাটা হয়ে যাবে, ওকে কিন্তু রিপোর্টিং ভার্বের পরেই নিয়ে যেতে হবে ইনডাইরেক্ট স্পিচে, ঠিক আছে। সিম্পল প্রেজেন্ট টেন্সে ছিল, সিম্পল পাস্ট টেন্সে ছিল, H2, এই ডিড দেখতে পাচ্ছ, দুটো ভার্ব, আগেরটা অক্সিলারি পার্টিসিপাল, অক্সিলারি ভার্ব টেন্স নির্ধারণ করে, তো অক্সিলারি ভার্ব পাস্ট টেন্সে, মানে বাক্যটা সিম্পল পাস্ট টেন্সে আছে, ডিড পাস্ট টেন্স না, তো সিম্পল পাস্ট টেন্স বুঝে গেলাম, পাস্ট পারফেক্ট হয়ে যাবে, পাস্ট পারফেক্ট H2V3 ফেলে দিলাম, ঠিক আছে। এখানটা কিন্তু অনেকেই ভুল করে কিন্তু, হ্যাঁ। ওকে, তো চলো নেক্সট আমরা সলভ করব। দ্য টিচার সেইড টু স্টুডেন্টস ইউ মাস্ট লাভ ইউর মাদারল্যান্ড। তো টিচার বলেছিল স্টুডেন্টকে তোমাকে, মানে তোমাদের আর কি মাতৃভূমিকে ভালোবাসা, মানে এটা কর্তব্য আর কি। তো এখানে ইউ বলতে দেখো স্টুডেন্টসদেরকে বোঝাচ্ছে, তাই না। ইউ মাস্ট লাভ ইউর মাদারল্যান্ড, এটা অ্যাসার্টিভ বাক্য আছে, দেখে নিলাম। তো অ্যাসার্টিভ বাক্য থাকলে ওই সেইড টুটা কী হয়ে যায়, টোল্ড হয়ে যায়। সেইড টু না রেখে টোল্ড করা ভালো, যদি অ্যাসার্টিভ বাক্য ডাইরেক্ট স্পিচ থাকে, ওকে। আর যদি শুধু সেইড থাকতো সেইডই রাখতাম। তার দ্য টিচার টোল্ড হিজ স্টুডেন্টস, লিঙ্কার কী হবে, অ্যাসার্টিভ বাক্য থাকলে একটু আগে বললাম দ্যাট হবে, আর পার্সেন্টটা এখানে চেঞ্জ হবে, ইউ সেকেন্ড পার্সেন্ট আছে, রিপিটিং ভার্বের অবজেক্ট স্টুডেন্টসকে বোঝাচ্ছে, তো স্টুডেন্টস বহুবচন আছে, তো দে করব, তাই না, যেহেতু এখানে ইউ প্লুরাল অর্থেই বোঝাচ্ছে, স্টুডেন্টস বহুবচন আছে না, তো দে, ব্যাস মাস্ট মাস্ট রেখে দেবে, ব্যাস ইয়োরটা কী হয়ে যাবে, দেয়ার হয়ে যাবে, ব্যাস ফিনিশ। চলো, দ্য টিচার টোল্ড হিজ স্টুডেন্টস, নাম্বার 8, দ্য টিচার told his students, ঠিক আছে, দ্যাট দে মাস্ট লাভ দেয়ার, আওয়ারটা দেয়ার হয়ে গেল, তাই না, দেখে বোঝাচ্ছে, তাই না, স্টুডেন্টসদের প্রোনাউন ফর্ম সাবজেক্টই হচ্ছে দে, তো আওয়ার ওখানে পজিটিভ ফর্মে ছিল, তো দের পজিটিভ ফর্ম দেয়ার, তাদের প্রোনাউন একটা, তাই না, পজিটিভ প্রোনাউন ফর্ম দেয়ার মাদারল্যান্ড। বলো, ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এটাও বলে দিই, মাস্ট হ্যাড টু ব্যবহারও আছে, কিন্তু মাস্ট মাস্ট রেখেই কাজ হয়ে যাবে, ঠিক আছে, চেঞ্জ করার দরকার হবে না। ওকে, চলো, এখানেও দেখতে পাচ্ছ রিপোর্টিং ভার্বযুক্ত ক্লজ, দ্য টিচার টোল্ড, সাবজেক্ট ফাইনাল ভার্ব কম্বিনেশন একটা ক্লজ, আর এদিকে দে মাস্ট লাভ, সাবজেক্ট ফাইনাল ভার্ব কম্বিনেশন M+V, আর দেখো মাস্ট মডেল আছে না, এই যে মাস্ট M, এটা VR মানে ভাবের রুট ফর্ম, তো মডেল প্লাস ভাবের রুট ফর্ম, এটাও একটা ফাইনাল ভাবের কম্বিনেশন, ঠিক আছে। ওকে, চলো নেক্সট আমরা প্রশ্নে যাব, লিখে নেবে, হ্যাঁ, বা স্ক্রিনশট করে রাখবে। এটা 2008 হয়ে গেল, 2007 দেখি, ইম্পর্টেন্ট আছে। দ্য টিচার সেইড ম্যান ইজ মর্টাল, তো বলেছিলাম না কিছু কন্ডিশন আছে যেখানে টেন্স চেঞ্জ নাও হতে পারে, ডাইরেক্ট স্পিচটা বুঝতে হবে, ম্যান ইজ মর্টাল, এটা একটা সত্য কথা কিনা বলো, তাই না, সত্য কথা না, মানুষ নশ্বর, মানুষ মরণশীল, মানুষের একদিন মৃত্যু হবেই, তো এখানে টেন্স চেঞ্জ অসম্ভব হবে না, ঠিক আছে। আর একটু আগে বললাম না, অ্যাসার্টিভ বাক্য যদি ডাইরেক্ট স্পিচ থাকে এটা অ্যাসার্টিভ বাক্য, ম্যান ইজ মর্টাল, তো সেইড যদি রিপোর্টিং ভাব থাকে তো সেইডই রেখে দেওয়া হবে, যদি অবজেক্ট না থাকে, এখানে তো কোনো অবজেক্ট নেই, সেইড টু থাকলে টোল্ড হতো, সেইড আছে সেইডই রাখবো, আর মাঝখানে জাস্ট দ্যাট, তো এটা একদমই সোজা, নাম্বার 9, ঠিক আছে, নাম্বার নাম্বার 9, দ্য টিচার সেইড দ্যাট লিঙ্কার আসবে, ম্যান ইজ মর্টাল। বলো, ক্লিয়ার হয়েছে? কোনো টেনশন যাবে না কিন্তু, এখানেও তাই, সাবজেক্ট ফাইনাল ভার্ব কম্বিনেশন দেখো ম্যান ইজ, আর এদিকে টিচার সেই, দুটো ফাইনাল ভার্ব মানে দুটো ক্লজ, ঠিক আছে, একটা প্রিন্সিপাল একটা সাবঅর্ডিনেট ক্লজ আছে, দ্যাট সাবঅর্ডিনেটিং কনজাংশন টু ক্লজ, ঠিক আছে। ওকে, নেক্সট
লেটস মানে লেট আস সিট ডাউন হেয়ার অ্যান্ড টক দ্য ম্যাটার ওভার, সেই ডেভি টু ফ্যারাডে। এটাও একটা টেক্সচুয়াল গ্রামার 2006 দিয়েছে। তো লেট দিয়ে আছে ইম্পারেটিভ বাক্য, বলেছিলাম না একটু আগে, লেট দিয়ে ইম্পারেটিভ বাক্য হলে দ্যাট কনজাংশন হিসেবে অ্যাপ্লাই করবো আমরা, ঠিক আছে, ইম্পারেটিভ বাক্য আছে। তো এটা একটা নিয়ম আছে, সহজ বুদ্ধি বলে দিচ্ছি তোমাদের দ্রুত। লেটের পরে যদি আজ দেখো তো রিপোর্টিং ভার্ব সাজেস্ট বা প্রপোজ নিয়ে আসবে, টেন্স অনুসারে সাজেস্টেড প্রপোজড হবে। আর তারপরে যদি অবজেক্ট থাকে টু প্রিপোজিশনের ব্যবহার আছে, সাজেস্টেড টু অমুক বা প্রপোজ টু অমুক, মনে থাকবে, লিখেও নিতে পারো, সাজেস্টেড টু অমুক বা প্রপোজ টু অমুক। যদি কি বললাম অবজেক্ট থাকে, অবজেক্ট তো থাকতে হবে, আর নাহলে সাজেস্টেড রেখে দেবো বা প্রপোজ রেখে দেবো। আর কখন সাজেস্টেড বা প্রপোজ আনবো, যদি লেটের পরে আস থাকে, এটা শর্ট ফর্মে আছে লেটস, ওকে, অ্যাপোস্ট্রফি এস আছে দেখতে পাচ্ছ। লেটের পরে আস থাকলে রিপোর্টিং ভার্ব সাজেস্ট বা প্রপোজ আনবো। আর যদি স্যার লেটের পরে আস না থেকে অন্য কোনো প্রোনাউন থাকে, লেট মি, লেট হিম, লেট দেম, লেটের পরে আস না থেকে অন্য যে কোনো প্রোনাউন থাকলে জেনে নাও রিপোর্টিং ভার্ব সাধারণত রিকোয়েস্ট আনতে হয়। ওই দিয়েই বেশিরভাগ ক্ষেত্রে কাজ হয়ে যায়, সব ক্ষেত্রে বলছি না, অবশ্যই স্পেশাল টাইপ আছে, বিভিন্ন টিপিক্যাল টাইপ আছে, বিশেষ ব্যবহার আছে, সেন্স অনুসারে করতে হবে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মেজরিটি ক্ষেত্রেই দেখা যায় রিকোয়েস্ট রিপোর্টিং ভার্ব দিয়েই কাজ হয়। আচ্ছা, এটা তো গেল রিপোর্টিং ভার্বের ব্যাপার। এবার রিপোর্টের স্পিচের মোডালের একটা ব্যবহার আছে এখানে। আমি যে দ্যাট ক্লজটা টানবো না, যদি লেটের পরে আস থাকে তো ওখানে শুডের ব্যবহার সাধারণত আছে মোডাল হিসাবে। আর যদি লেটের পরে আস না থাকে অন্য কোনো প্রোনাউন থাকে, ঠিক আছে, মি বা দেম বা হিম বা হার যে কোনো কিছু থাকলে, তাহলে শুড না করে মাইটের ব্যবহার আছে। বড় বোঝাতে পারলাম কি না? আরও ওইগুলো অন্যভাবেও করা যায়, মাইটের সাথে মাইট বি অ্যালাউড, তারপরে ওটা ইনফিনিটিভে ফেলে দেওয়া টু অমুক, বা শুড বি অ্যালাউড টু অমুক। কিন্তু এটা সবার ক্ষেত্রে সুবিধাজনক হবে না। জাস্ট মোডালের পরে ভাবের রুট ফর্ম শিখেছি তো টেনে দাও, শুড অমুক, যে ভার্ব থাকবে তার রুট ফর্মই বসবে। লেটের পরে আস থাকলে শুডের পরে সেই ভার্বের রুট ফর্ম বসবে, আর যা আছে আছে তাই বসবে। আর যদি লেটের পরে অন্য কোনো প্রোনাউন থাকে তো মাইট তারপরে ভাবের রুট ফর্ম যেরকম আছে বসবে। বলো, বুঝতে পারলাম? ওই শুড বি অ্যালাউড সেখানেও ভাবে মোডালের পরে ভাবে রুট ফর্মই বসছে, শুডের পরে বি, কিন্তু ওটা অনেক ঘোরানো, অন্যভাবে করতে হচ্ছে ওটা। কিন্তু ওটা যদি বুঝে থাকো তো মুখে বলে দিচ্ছি আমি, কিন্তু এইটা সবার পক্ষে সুবিধাজনক। তো চলো আমরা সলভ করবো এবার, হ্যাঁ। তো কি আছে, সেই ডেভি টু ফ্যারাডে, তো চলো দেখে নিলাম, লেট আস সিট ডাউন হিয়ার। ওকে, নাম্বার 10, নাম্বার 10, ডেভি সাজেস্টেড, ফার্স্ট টেন্সে আছে রিপোর্টিং ভার্ব সেইড, তাই জন্য সাজেস্টেড ফার্স্ট টেন্সে করবো। আর তারপরে টু বললাম অবজেক্ট থাকলে, ফ্যারাডে অবজেক্ট ছিল না, ফ্যারাডে কাকে বলেছিল, কাকে প্রস্তাব দিয়েছিল, ফ্যারাডেকে, সাজেস্ট বা প্রপোজ প্রস্তাব দেওয়া। ডেভি ফ্যারাডেকে প্রস্তাব দিয়েছিল দ্যাট, দ্যাট আসবে, হ্যাঁ, লেট দিয়ে ইম্পারেটিভ বাক্য থাকলে দ্যাটের ব্যবহারই সাধারণত আছে, এটাই ব্যবহার, উত্তম ব্যবহার। দ্যাট ছাড়াও ইনফিনিটিভের ব্যবহারও করা যায়, কিন্তু ওটা বিতর্কিত, কোনো বিতর্কে যাওয়ার দরকার নেই, অনেকে অ্যাকসেপ্ট নাও করতে পারে। তো এটাই সব থেকে ভালো ব্যবহার, সুবিধাজনক ব্যবহার, যেটা করলে সবাই অ্যাকসেপ্ট করবে। দ্যাট, তো ওখানে কী ছিল, লেট আস, এইবারে পার্সেন্ট চেঞ্জের ব্যাপার, লেট আস, দেখো আস ফার্স্ট পার্সন আছে, অবজেক্টিভ ফর্মে আছে কিন্তু ফার্স্ট পার্সন আছে, ফার্স্ট পার্সন থাকলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে হয় কি না বলো? তো রিপোর্টিং ভার্বের সাবজেক্ট ডেভি আছে, ডেভির প্রোনাউন ফর্ম হি, কিন্তু হি করতে পারবো না কারণ আসটা প্লুরাল ফর্ম আছে, লেট আস আছে না, আসটা প্লুরাল না, তাই জন্য হি এর প্লুরাল ফর্ম দে করবো কি না বলো? এও অনেকে বলবে স্যার আজ তো অবজেক্টিভ ফর্ম, তো দেম কেন হবে না, দের অবজেক্টিভ ফর্ম দেম, কারণ আমাকে এখানে একটা ক্লজ টানতে হচ্ছে দ্যাট দিয়ে, আর ক্লজ টানা মানে ওখানে ওটা তো অবজেক্টিভ প্রোনাউন ফর্মে ছিল, তাই না? কিন্তু আমাকে একটা ক্লজ টানা মানে একটা সাবজেক্ট আনতে হবে, সাবজেক্ট ফাইন বা কম্বিনেশন করতে হবে, তাই জন্য দেম করলে তো সেটা হবে না, দেমের সাবজেক্টিভ ফর্ম দে, ক্লজ করছি তো সাবজেক্টিভ ফর্ম আনতে হবে, তাই না? এগুলো কিছু বিশেষ ব্যবহার আছে, তো মুছে দিচ্ছি, ঠিক আছে, বুঝানোর জন্য তোমাকে এটা বুঝে লিখে করে দিলাম, ঠিক আছে, অ্যারো দিয়ে দেখিয়ে দিলাম। দ্যাট দে, তাহলে দে কেন আসবে, সব ক্ষেত্রে যে বলছি না লেটের পরে আস থাকলেই দে বসবে, এটা আবার অনেকের প্রবণতা, দেখলো আর দে করে দিল না, ওইখানে মানে রিপোর্টিংভাবে সাবজেক্ট কী আছে না আছে সেটার উপর ডিপেন্ড করছে। তো এখানে ডেভি আছে, ডেভির প্রোনাউন হি, তো হি এর বহু বচন দে, কারণ আসটা বহু বচন আছে, বলো বুঝতে পারলাম, দে শুড, ঠিক আছে, কারণ আস থাকলে লেটের পর আস থাকলে এখানে বললাম না দ্যাট যুক্ত যে ক্লজটা করবো সেখানে শুড মোডালের ব্যবহার আছে, তারপরে ভাবের রুট ফর্ম। তো কী ছিল, লেট আস সিট ডাউন হেয়ার, তো সিট ছিল না তো সিটই বসবে, সিটই তো রুট ফর্ম, সিট ডাউন, হেয়ারটা কী হয়ে যাবে দেয়ার, অ্যান্ড টক দ্য ম্যাটার ওভার সম্ভবত ছিল, দেখে নিই,
হ্যাঁ, এই দেখতে পাচ্ছ লেট আস সিট ডাউন হেয়ার, তো সিট রুটেই ছিল, রুটেই বসবে, ঠিক আছে, বসেও গেল, শুড সিট ডাউন, হেয়ারটা দেয়ার হয়ে যাবে, অ্যান্ড টক দ্য ম্যাটার ওভার যেরকম আছে বসে যাবে। টক আর একটা দেখতে পাচ্ছ ভার্ব আছে, অ্যান্ড কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয়েছে, কোনো অসুবিধা নেই, টক যেরকম আছে বসে যাবে, ঠিক আছে। মানে ওখানে ওই একই ব্যাপার, শুড টক দ্য ম্যাটার, ওই শুড যেহেতু আগে ক্লজটাতে হয়ে গেছে অক্সিলারি ভার্বটা, মডেল অক্সিলারি ভার্বটা, ওটা রিপিটেশনের দরকার নেই, কারণ অ্যান্ড কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হচ্ছে দুটো সমজাতীয় ক্লজ, কোঅর্ডিনেট আর কি, মানে সেম র্যাঙ্কের ক্লজ, তো যেটা কমন আর কি, যেটা আগে একটা কমন হয়ে মানে দুই ক্ষেত্রেই আছে, দুটো ক্লজেই কমন, সেখানে প্রথম ক্ষেত্রে যখন ব্যবহার করছি সেটা দ্বিতীয় ক্ষেত্রে ব্যবহার করার দরকার নেই, তাই না। শুড ওখানে ব্যবহার হয়েছে, তো এখানেও ওই শুড টক ওখানে উজ্জ্ব আছে, শুডটা ব্যবহার করার দরকার নেই, কারণ ওখানে আছে শুড, ওইটাই ক্যারি আউট এখানে হবে, ওটাই এখানে ক্যারি হচ্ছে, ওইটাই এখানে সেন্সটা চলে আসবে, বুঝে গেল, আলাদা করে আবার বসাতে হবে না। কিন্তু টকটা বসাতে হবে, কারণ এটা তো আর কমন নয়, সিট ওখানে ছিল, এখানে টক আছে, তাই না, ওই জন্য এখানে টকটা তোমাকে বসাতেই হবে। অ্যান্ড টক দ্য ম্যাটার ওভার, কোঅর্ডিনেটিং কনজাংশনের এটা একটা সুবিধা, যেটা কমন থাকবে সেটা সেকেন্ড ক্লজটা, কোঅর্ডিনেট ক্লজটাতে ওখানে মানে তোমাকে ওটা রিপিট করার দরকার নেই, সাবজেক্ট যদি একই হয় ওখানে হি বা সি যাই হোক না, রিপিট করার দরকার না। তো এখানে মডেল অক্সিলারিটা কমন ছিল, তাই না, শ্যুটটা, ওই জন্য নেক্সট ক্ষেত্রে ওটা ব্যবহার করার দরকার নেই, অ্যান্ড শ্যুট টক ওটাই ক্যারি হচ্ছে, ওখানেই সেন্সটা চলে আসছে। বলো বোঝাতে পারলাম কি না। এখানে শুডের পরিবর্তে উডের ব্যবহার করলেও ভুল নেই, গ্রামাটিক্যালি ব্যবহার করাই যাবে, কিন্তু এটা একটা কমন ইউসেজ, খুব ভালোভাবে এটা মনে রাখতে পারবে সবাই, ওই জন্য এটাই করালাম, এটা ভালো ব্যবহার, উত্তম ব্যবহার, নাম্বার আরামসে পেয়ে যাবে। বলো ঠিক আছে। তাহলে ডেভির প্রস্তাব দিয়েছিল ফ্যারাডেকে যে তাদের বসা উচিত সেখানে এবং এই বিষয়টা নিয়েই কথা বলা উচিত। ক্লিয়ার হয়েছে। এই উচিত এখানে শুড টক উচ্চ আছে ওটা, যেহেতু অ্যান্ড কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয়েছে দুটো ক্লজ। দেখো দে শুড সিট ডাউন, দে সাবঅর্ডিনেট মানে তোমার সাবজেক্ট, এবং সাবজেক্ট ফাইনাল ভার্ব কম্বিনেশন হচ্ছে, দেখো শুড মোডাল প্লাস ভার্বের রুট ফর্ম হচ্ছে কিনা, তাই না, শুড একটা মোডাল, সিট ডাউন দেখতে পাচ্ছ ভার্বের রুট ফর্ম, তো মোডাল প্লাস ভার্বের রুট ফর্ম একটা ফাইনাল ভার্ব কম্বিনেশন, তো সাবজেক্ট ফাইনাল ভার্ব কম্বিনেশনটা একটা ক্লজ, আর এদিকে আবার অ্যাড কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত আর একটা, এখানেও দেখতে পাচ্ছ মানে দে শুড টক, এখানেও দেটা বসালাম না, কারণ দে কোঅর্ডিনেটিং কনজাংশনের এটাই সুবিধে, যেটা কমন জিনিস সেটা রিপিট হবে না, রিপিট করার দরকার হয় না, ওইটাই ক্যারি হচ্ছে এখানে, ওর সেন্স চলে আসছে, দে শুটটা আর বলার দরকার নেই, কারণ কমন, তাই না। টকটা বসালাম কারণ এটা তো কমন নয়, সিট ওখানে ছিল, এখানে টক। বলো ক্লিয়ার হয়েছে। এটাও ফাইনাল ভাব কিন্তু টকটা, মানে দে শুড টক, এটা উজ্জ্ব আছে, দে শুড টক ওটাও সাবজেক্ট ফাইনাল ভাব কম্বিনেশন, তো দুটো ক্লাস অ্যান্ড কোঅর্ডিনেটিং কনজাংশনের সাথে যুক্ত হয়েছে। বলো বোঝাতে পারলাম। এখানে তোমাকে ক্লজের যদি কোন বাক্য বলি, এখানে দেখো ডেভি সাজেস্টে এটা প্রিন্সিপাল ক্লজ হয়েছে, আর দ্যাট সাবঅর্ডিনেটিং কনজাংশন তো ডাউন দেয়ার পর্যন্ত সাবঅর্ডিনেট ক্লজ রয়েছে, আর এইখানে এই যে অ্যান্ডের পরে অ্যান্ড কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা তো যুক্ত হয়েছে, কিন্তু তারপরেও এটা দে শুড এখানে উজ্জ্ব আছে না, এখানে শুধু দে শুড না, দ্যাট দে শুডও উজ্জ্ব আছে, সেন্সটা এরকমই, দ্যাট দে শুড টক দ্য ম্যাটার ওভার, মানে আর একটা সাবঅর্ডিনেট ক্লজ, দুটো ডিপেন্ডেন্ট বা সাবঅর্ডিনেট ক্লজ, মানে সম র্যাঙ্কের মানে সেম র্যাঙ্কের, তাই না, ইকুয়াল র্যাঙ্কের ক্লজ, দুটোই ডিপেন্ডেন্ট ক্লজ, কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয়েছে, মানে দুটো কোঅর্ডিনেট ক্লজ, ঠিক আছে। তো একটা প্রিন্সিপাল ক্লজ আর কমপক্ষে একটা সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লজ, কী বাক্য তৈরি হয়, কমপ্লেক্স সেন্টেন্স। কমপক্ষে একটা সাবঅর্ডিনেট বলেছি, একের অধিকও হতে পারে, একটাই প্রিন্সিপাল ক্লজ আর কমপক্ষে একটা সাবঅর্ডিনেট ক্লজ হলেই সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত, অল ডাব্লিউএইচ ওয়ার সাবঅর্ডিনেটিং কনজাংশন বলে থেকে অল ডাব্লিউএইচ ওয়ার, দ্যাট, বিকজ, অ্যাজ, সো দ্যাট, সো ডট ডট দ্যাট, ইফ, দো, কয়েকটা ইম্পর্টেন্ট বলে দিলাম, এই দিয়ে কাজ হয়ে যায়। জয়নিংও কাজ হয়ে যাবে, সব শিখিয়ে দেবো, ন্যারেশন শেখাতে শেখাতে জয়নিং ক্লজও শিখে যাবে, ঠিক আছে। তো প্রিন্সিপাল ক্লজ আর একটা তো প্রিন্সিপাল ক্লজ আর কমপক্ষে একটা সাবঅর্ডিনেট ক্লজ নিয়ে সাবঅর্ডিনেটিং কনজাংশনে যুক্ত হয়ে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি হয়। কমপক্ষে একটা সাবঅর্ডিনেট ক্লজ, একের অধিকও হতে পারে, এখানে দেখো একের অধিক আছে, তাই না, দ্যাট দে শুড সিট ডাউন দেয়ার, আর দ্যাট দে শুড টক দ্য ম্যাটার ওভার, ওইখানেও দ্যাট দে শুড এটা উজ্জ্ব আছে, এটা করার দরকার নেই কারণ এটা কমন। বলো বুঝতে পারলাম। অ্যান্ড কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হচ্ছে, কোঅর্ডিনেটিং কনজাংশনের এটাই ফায়দা, সম ক্লজ মানে সেম র্যাঙ্কের ক্লজকে জয়েন করে, যেটা কমন সেটা নেক্সট টাইম রিপিট করার দরকার হয় না। আশা করি বুঝতে পারলাম। এটা একটাই প্রিন্সিপাল ক্লজ আছে, দুটো সাবঅর্ডিনেট ক্লজ, তার মানে বাক্যটা আলটিমেটলি কী ক্লজ, এই কী বাক্য বলো, কমপ্লেক্স সেন্টেন্স। অনেকে এগুলো বোঝে না, ভাবে অনেক কোঅর্ডিনেট ক্লজ বলতে মানেই কম্পাউন্ড সেন্টেন্স, অনেকে বেশিরভাগ স্টুডেন্টস কেন টিচারদেরও এটা ধারণা, না কোঅর্ডিনেট ক্লজ কমপ্লেক্স সেন্টেন্সেও হতে পারে,
এখানেই দেখো কোঅর্ডিনেট ক্লজ হলো কিনা, দুটো ডিপেন্ডেন্ট ক্লজ হয়েছে না কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত, তো এটা কোঅর্ডিনেট ক্লজ আছে, অসুবিধা কী আছে? কিন্তু শুধু ডিপেন্ডেন্ট ক্লজ দিয়ে কোনো বাক্য হয় না, এটা যেন মাথায় থাকে। প্রিন্সিপাল ক্লজ কমপক্ষে একটা থাকতেই হবে, আর একটা প্রিন্সিপাল ক্লজ কমপক্ষে একটা সাবঅর্ডিনেট কমপ্লেক্স সেন্টেন্স, আর দুটো প্রিন্সিপাল ক্লজ কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত, কমপক্ষে দুটো প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট বা মেইন ক্লজ, দুটো ইন্ডিপেন্ডেন্ট বা দুটো মেইন বা দুটো প্রিন্সিপাল ক্লজ, কমপক্ষে আর কি দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হলে সেটাকে কম্পাউন্ড সেন্টেন্স বলে, যৌগিক বাক্য বাংলায় বলে। গঠন অনুসারে বাক্য বা তিন প্রকারের: সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য। বলো কোঅর্ডিনেটিং কনজাংশন কয়েকটা ইম্পর্টেন্ট বলে দিই। অ্যান্ড, বাট, অর, সো। অ্যান্ড, বাট, অর, সো এই দিয়েই কাজ হয়ে যাবে বেশিরভাগ ক্ষেত্রে। বলো ক্লজও শেখাতে পারছি। ডেভি সাজেস্টেড, দেখতে পাচ্ছ সাবজেক্ট ফাইন্ড বা কম্বিনেশন আছে, আর এদিকে দে শুড সিট ডাউন, আর এদিকে দে শুড টক, এটা উজ্জ আছে। বলো ক্লিয়ার? চলো নেক্সট। আচ্ছা ফিনিশ হয়ে গেল। এরপরে 2005-এ দেখো দুটো এসছে, দুটোই মানে রিপিট। ক্লাইম্ব আপ লিটল বাই অলরেডি বলে দিয়েছি, আর চেরি সিডস লাকি এটাও বলে দেওয়া হয়েছে। বলো এনজয় করতে পারলে গ্রামার, যারা এত দূর ক্লাসটা দেখেছো তাদের ধন্যবাদ, থ্যাংক ইউ। তাদের এনার্জি আছে, তারা অবশ্যই অনেক দূর এগোবে গ্রামার, এতক্ষণ যারা টলারেট করতে পেরেছো, ঠিক আছে? তাদের গ্রামার নিয়ে কোনো চিন্তা করতে হবে না অবশ্যই। তো বলো ভালো লাগলো, বোঝাতে পেরেছি সবাইকে? কোথাও একবারে বুঝতে অসুবিধা হলে সেই জায়গাটা প্রয়োজনে বারবার শুনে নেবে, এই সুবিধে ইউটিউবে দারুণভাবে আছে অ্যাভেলেবেল, তাই না? তো আমি সব কটা পেজ দেখিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই নোট ডাউন করে নেবে বা স্ক্রিনশট করে রাখতে পারো, ঠিক আছে? লাস্টেরটা ভালো করে লিখে নেবে, হ্যাঁ? এগুলো কিন্তু সাজেশন বলতে পারো এক প্রকার, হ্যাঁ, কারণ রিপিট দেখতে পাচ্ছ তো, আসে তো রিপিট, তাই না? রিপিটেশন আসে, শিখে নাও। আর যা শেখা আছে তো আমি যেভাবে আমি আলোচনা আজকে করলাম, আশা করি কনসেপ্টও তোমাদের ক্লিয়ার করতে পেরেছি প্র্যাকটিসের মাধ্যমেই। ওকে, তো থ্যাংক ইউ, আজকে তাহলে এই পর্যন্তই রইলো।